লাস্টেই দিবে। তো আমরা হইতেছে ডাইরেক্ট টপিকে ঢুকে যাই। তার আগে হইতেছে রুলস গুলো তো তোমাদের জানাই আছে, তোমরা ফ্রি ক্লাস করে আসছো অলরেডি। তোমাদের যদি কোনো টপিক রিলেটেড কোশ্চেন থাকে তাহলে তোমরা কিউএনএ তে করবা, আর যদি টপিক রিলেটেড বাদ দিয়ে অন্য কোনো কোশ্চেন থাকে, কোনো মতামত থাকে, কোনো অ্যান্সার দেওয়ার থাকে, তাহলে হইতেছে চ্যাট বক্সে লিখবা, ঠিক আছে? আচ্ছা, আর তাহলে এখন হইতেছে আমরা পড়া শুরু করি। আচ্ছা, আজকের টপিক হচ্ছে অসমতা। অসমতার হইতেছে 6.1 যে তোমাদের অধ্যায়টা আছে সেটা অলরেডি তোমরা হইতেছে ফ্রি ক্লাসগুলোতে করে আসছো, ঠিক আছে? আজকে আমরা 6.2 আর 6.3 এই দুইটা অধ্যায় একবারে পড়ে শেষ করে দিব, ঠিক আছে? তো 6.1-এ তোমরা জেনে আসছো যে অসমতা কি, অসমতা কেমনে ইউজ করা হয়, অসমতাকে কিভাবে প্রকাশ করা হয়, অসমতাকে হইতেছে সলভ করা হয় কেমনে, অসমতাকে সেটের মাধ্যমে দেখানো হয় কেমনে, এই জিনিসগুলা। তারপর হইতেছে সংখ্যা রেখায় কেমনে অসমতা দেখানো হয়, এই জিনিসগুলো তোমরা হইতেছে 6.1-এ ক্লাস করার সময় জেনে আসছো, ঠিক আছে? এখন 6.2-এ হইতেছে তোমরা জানবা হচ্ছে অসমতার ব্যবহার। ব্যবহারটা কোথায়? ব্যবহারটা হইতেছে প্র্যাকটিক্যাল লাইফে, মানে আমরা প্র্যাকটিক্যাল লাইফে অসমতা কোথায় ব্যবহার করতে পারি না করতে পারি সেই জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা যে অসমতাটাকে শিখছি, আমরা যে অসমতাটাকে জানছি সেটাকে বিভিন্ন ঘটনা দিয়ে কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা আজকে জানবো, আর সেটার সমাধান কেমনে করা যায় সেই জিনিসটা আজকে আমরা জানবো, ঠিক আছে? ডাইরেক্ট আমরা হইতেছে রিয়েল লাইফ ঘটনা দিয়ে আমরা শুরু করব, মানে হইতেছে কথার ম্যাথ দিয়ে শুরু করব, ঠিক আছে? এখন আমরা যেগুলা ম্যাথ করব, এই ধরনের ম্যাথগুলা তোমরা অলরেডি সমীকরণ অধ্যায় আছে না ক্লাস 8-এর, সো সমীকরণ অধ্যায়গুলাতে তোমরা অলরেডি করে আসছো, ঠিক আছে? ম্যাথগুলা অনেকটা ওই সমীকরণ অধ্যায়ের মতোই, জাস্ট সমীকরণের জায়গায় ইউজ হবে হচ্ছে অসমতা, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট ম্যাথটা আমরা যদি দেখি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে ম্যাথটা কেমনে আগাচ্ছে, অসমতাটা আমরা কেমনে এখানে ইউজ করতেছি। বলা আছে কি, বলা আছে যে সৌরভ সাহেব 70 টাকা কেজি দরে এক্স কেজি আম কিনলেন। তিনি বিক্রেতাকে 500 টাকার একখানা নোট দিলেন। বিক্রেতা 20 টাকার এক্স খানা নোট সহ বাকি টাকা ফেরত দিলেন। এক্স এর সম্ভাব্য মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? আমরা ম্যাথটার মধ্যে যতগুলা লাইন আছে ম্যাথটাকে ততগুলো অংশে ভাঙবো। প্রথম লাইনে আসি, 70 টাকা কেজি দরে তিনি এক্স কেজি আম কিনছেন। তাহলে 70 টাকা হয়, তাহলে এক্স কেজি আমের দাম কত হবে? এক্স কেজি আমের দাম হবে হইতেছে 70 ইন্টু এক্স টাকা বা 70x টাকা। এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, এরপরে তিনি বিক্রেতাকে 500 টাকার একখানা নোট দিলেন, এটা আমরা হাতে রাখি, ঠিক আছে? এর পরের লাইনটা দেখি, বিক্রেতা 20 টাকার এক্স খানা নোট সহ বাকি টাকা ফেরত দিলেন, ঠিক আছে? বিক্রেতা বাকি টাকা ফেরত দিছে, যার মধ্যে 20 টাকার এক্স খানা নোট ছিল, তার সাথে অন্যান্য নোটও ছিল। মনে করো বাকি টাকা যেটা আছে সেটা বিক্রেতা 20 টাকা দিছে, 50 টাকা দিছে, 10 টাকা দিছে, এর মধ্যে অনেকগুলো নোটের মধ্যে 20 টাকার এক্স খানা নোট দিছে, ঠিক আছে? তাহলে ওই 20 টাকার এক্স খানা নোট বাদ দিয়ে আরো তো বাকি টাকা বিক্রেতা তাহলে ফেরত দিছে, ঠিক আছে? এই জিনিসটা হইতেছে তোমাদের বোঝা লাগবে, ঠিক আছে? শুধুমাত্র এখানে 20 টাকার এক্স খানা নোট নাই, তার সাথে আরো কিছু নোট আছে অন্য টাকার। তাহলে আমরা 20 টাকায় আছি, তাহলে হইতেছে 20 টাকার, আমার যে হইতেছে 20 টাকার এক্স খানা নোট, তার মোট মানি ভ্যালু কত? সে তাহলে 20 টাকার এক্স খানা নোট দিয়ে মোট কত টাকা ফেরত দিতে পারছে? 20x টাকা ফেরত দিতে পারছে। খুবই সোজা ঐকিক নিয়ম, আমরা ছোটবেলা থেকে করে আসতেছি। এখন দেখো, তাহলে সে আম কিনলো 70x টাকার, বিক্রেতা তাকে ফেরত দিল 20x টাকা, প্লাস আরো কিছু টাকা অন্য নোট দিয়ে বিক্রেতা ফেরত দিছে। তাহলে আমি কি বলতে পারি না যে হচ্ছে আমার যে এই যে 70x টাকা আছে আর এই যে 20x টাকা আছে, এই দুইটা টাকার যোগফল 500 টাকার থেকে কম? কেন বলতে পারি? দেখো, আমি আগে জিনিসটা লিখি, তারপর হইতেছে তোমাদেরকে জিনিসটা আবার বুঝাই। দেখো, সৌরভ সাহেব 70 টাকা দিয়ে এক্স কেজি আম কিনছে, তার মানে সে টাকা খরচ করছে 70x টাকা। বিক্রেতা তাকে টাকা ফেরত দিছে, যার মধ্যে 20 টাকা নোট দিয়ে সে টাকা ফেরত দিছে হচ্ছে 20x টাকা। সে তাইলে আরো কিছু টাকা ফেরত দিছে যেটার কথা এই ম্যাথটাতে উল্লেখ করা নাই।
তাইলে আমি যদি এই 70x টাকা আর এই 20x টাকা যোগ করি তাহলে আমার মোট টাকার পরিমাণটা অবশ্যই 500 টাকার কম হবে, কারণ বিক্রেতা আরো কিছু টাকা দিছিল যেটা আমার 20 টাকা দিয়ে 20 টাকার নোট দিয়ে দেয়নি। তাহলে হইতেছে আমি বুঝতে পারতেছি যে 70x প্লাস 20x এই মানটা অবশ্যই 500 টাকার চেয়ে কম হবে। আমার যদি 500 টাকার সমান হইতো তাহলে আমার এটা সমীকরণের ম্যাথ হয়ে যেত। আমার যেহেতু যোগফলটা 500 টাকার থেকে কম, সেই জন্য আমি এই যে অসমতা চিহ্ন ইউজ করছি, তাহলে এই ঘটনাটা হয়ে গেছে অসমতার ম্যাথ। ঠিক আছে, তাহলে এটাকে আমি সলভ করব কেমনে? এখন আমি হইতেছে অসমতার মাধ্যমে x এর ভ্যালুটা নির্ণয় করব। তাহলে আমি দেখো এখানে আমি 70 আর 20 যদি যোগ করি তাহলে পাওয়া যায় 90x লেস দেন 500। সেখান থেকে আমি যদি x এর ভ্যালু নির্ণয় করি তাহলে x হইতেছে এখানে আছে 90x, তাহলে x কে আমার সহগ মুক্ত করতে হবে, তাহলে উভয় পাশে আমার 90 দিয়ে ভাগ করতে হবে। অথবা উভয় পাশে 90 দিয়ে ভাগ না করে বুঝতে না চাইলে তুমি হইতেছে এভাবে বলতে পারো যে এই যে 90টা আছে এই 90টা আমি ওই পারে নিয়ে যায় 500 নিচে ভাগ করে দিব, তাহলে অ্যানসার আসবে 500/90, যেটা হবে হইতেছে দশমিকে x লেস দেন আসবে 5.5। এখন একটা কথা চিন্তা করো, কথা হচ্ছে দুইটা কথা, একটা না দুইটা কথা আছে। একটা কথা হচ্ছে x যে মানটা আছে সেই মানটা একই সাথে আমের কত কেজি কিনছে আমের পরিমাণটা নির্দেশ করতেছে, এবং x মানটা একই সাথে 20 টাকার নোটের সংখ্যা করতেছে, প্রকাশ করতেছে। ঠিক আছে, একই সাথে আমের পরিমাণটাও দেখাচ্ছে, একই সাথে 20 টাকার কয়টা নোট আছে সেই জিনিসটাও আমাকে x এর ভ্যালুটা দেখাচ্ছে। এখন দেখো আমটা হইতে আমার দশমিক হইতে পারে, আমি 5.5 কেজি আম নিলাম, 6.5 কেজি আম নিলাম, 5.2 কেজি আম নিলাম, সেটা সম্ভব, কোনো সমস্যা নাই। কিন্তু কখনো কি শুনছো যে আমি 20 টাকার নোট 5.5টা নিছি, 6.5টা 20 টাকার নোট আমি দোকানদারকে দিছি, এরকম কখনো শুনছো? অবশ্যই আমার যে 20 টাকার নোটের সংখ্যাটা আছে সেটা অবশ্যই আমার পূর্ণ সংখ্যা হইতে হবে, কারণ আমি নোটকে কখনো ডিভাইড করতে পারি না যে আমি অর্ধেক নোট তাকে দিলাম অর্ধেক নোট তার কাছ থেকে নিলাম। তাহলে আমি নোটের সংখ্যাটা যেহেতু ডিভাইড করতে পারতেছি না, তাহলে আমার এই যে এক্স এর যে ভ্যালুটা আছে আমার এক্স লেস দেন 5.5, এই 5.5 কি কখনো এক্স এর ভ্যালু হইতে পারে? পারে না, কারণ এই ভ্যালুটার সাথে আমার নোটের সংখ্যাটা উল্লেখ করা আছে। তাহলে আমার এক্স এর যে সম্ভাব্য মানটা হবে সেটা অবশ্যই আমাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। এখন আমি পূর্ণ সংখ্যায় কেমনে নিব? ঠিক আছে, দেখো এখানে আমার বলা আছে 5.5 এর চেয়ে এক্স এর ভ্যালুটা কম। ঠিক আছে, 5.5 এর চেয়ে এক্স এর ভ্যালুটা কম। যদি ভ্যালুটা কম হয় তাহলে কি আমার পূর্ণ সংখ্যায় নিতে হইলে এই 5.5টা তার নিকটস্থ যে নিচের পূর্ণ সংখ্যাটা আছে সেই পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে না? তা না হলে কি সম্ভব? সম্ভব না। তাহলে আমি এই যে 5.5 মানটা, এটা নিকটস্থ নিচের পূর্ণ সংখ্যাটা কি? 5, তাহলে x হবে লেস দেন 5। কিন্তু একটা কথা হচ্ছে এখানে আমার যে 5.5 দেওয়া আছে x এর ভ্যালুটা 5.5 এর চেয়ে কম, কিন্তু আমি কি বলতে পারি যে x এর ভ্যালুটা 5 এর চেয়ে কম? নাও তো হইতে পারে, x এর ভ্যালুটা তো 5 এর সমানও হইতে পারে। যদি x এর ভ্যালুটা 5 এর সমানও হয় তাও কিন্তু ভ্যালুটা 5.5 এর চেয়ে কমই থাকতেছে। তাহলে আমার এখানে কি বলতে হবে? আমার শর্তটা একটু চেঞ্জ করে দিতে হবে। কিভাবে চেঞ্জ করে দিতে হবে? x এর ভ্যালুটা 5 এর চেয়ে কমও হইতে পারে এবং 5 এর সমানও হইতে পারে, এই শর্তটা তোমার হইতেছে এখানে দেখাই দিতে হবে। তাহলে আমি x এর একটা সম্ভাব্য মান পাইছি, হইতেছে x এর ভ্যালুটা অবশ্যই লেস ইকুয়াল হবে 5। আরেকটা শর্ত আমি এখানে যুক্ত করতে পারি, সেটা হইতেছে আমি হইতেছে x কেজি আম কিনছি, আবার দোকানদার আমাকে x খানা নোট ফেরত দিছে। এই মানটা কি কখনো আমি দোকান থেকে 0 কেজি আম কিনতে পারবো? বা দোকানদার আমাকে 0 খানা নোট ফেরত দিতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে এই x এর ভ্যালুটা যেটা সেটা অবশ্যই 0-র চেয়ে বড় হইতে হবে। ভেবে দেখো, তাহলে x এর ভ্যালুটা একই সাথে 0-র চেয়ে বড়, আবার একই সাথে 5 এর সমান অথবা 5 থেকে ছোট। তাহলে এই দুইটা অসমতাকে আমরা একসাথে কিভাবে প্রকাশ করি? আগের দিন অলরেডি দেখানো হয়ে গেছে, সেটা হচ্ছে 0 লেস দেন x লেস ইকুয়াল 5। এই যে আমার এই যে ভ্যালুটা অসমতার মাধ্যমে প্রকাশ করছি, এইটাই হইতেছে আমার এই অসমতাটার সম্ভাব্য মান, x এর সম্ভাব্য মান। আশা করি বোঝা গেছে, খুবই ইজি ছিল, বেশি একটা কঠিন ছিল না। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলে নেই, তোমাদের হইতেছে 6.2 এ বইয়ে অনেক কম ম্যাথ আছে, তার মধ্যে থেকেই কিছু ম্যাথ বেছে তোমাদের এখানে করানো হচ্ছে। তো তোমরা যেগুলা ম্যাথ দেখতেছো সেগুলো সব বইয়ে পাবা,
এগুলা সলভ করে দিলে তোমরা বইয়ের যেগুলা বাকি ম্যাথ গুলা থাকবে সেগুলা ইজিলি সলভ করে দিতে পারবে, সেই জন্য হইতেছে তোমাদের এগুলা দেখানো, ঠিক আছে? তাহলে এটা আমি বুঝলাম কিভাবে আমি অসমতা দিয়ে বাস্তব কোন একটা কেস সলভ করতে পারি। তাহলে আমরা সেকেন্ড একটা বাস্তব কেসে যাই। মনে করো হইতেছে বয়সের ম্যাথে গেলাম, ঠিক আছে? এখানে কি বলা আছে? পুত্রের বয়স মাতার বয়সের 1/3। আচ্ছা তোমরা হইতেছে আমি যে যা যা হইতেছে মানে লিখতেছি স্ক্রিনে, তোমরা একটু তাই তোলার চেষ্টা করো, ঠিক আছে? তুললে তাহলে হইতেছে একটু সুবিধা হবে তোমাদের। আচ্ছা, বলা আছে কি পুত্রের বয়স মাতার বয়সের 1/3, আবার পিতা মাতার চেয়ে 6 বছরের বড়, আর তিনজনের বয়সের সমষ্টি সাধন অনূর্ধ্ব। ভাইয়া, সাধন হ্যাঁ ভাই হ্যাঁ, একটু আগের ম্যাথটা অনেকে বলছে, আরেকবার একটু শর্টকাট বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আরেকবার একটু শর্টকাটে বুঝাই দেই। আমার হইতেছে সোরাব সাহেব 70 টাকা কেজি দরে x কেজি আম কিনছেন, তাহলে x কেজি আমের দাম আমি বলতে পারি 70 × x বা 70x টাকা। আর 20 টাকার এক্সট্রা নোট ফেরত দিছে, তাহলে হইতেছে মোট নোট যে ফেরত দিছে 20 টাকা দিয়ে যে টাকাটা ফেরত দিছে সেটা হইতেছে 20x টাকা। তার সাথে আরো কিছু টাকা ফেরত দিছে, তার মানে আমার 70x আর 20x এই দুইটা যদি যোগ করি, আমার যোগ করে যোগফলটা 500 এর সমান কখনোই হবে না। কারণ কি? কারণ সেইখানে পূর্ণ টাকাটা আমার হিসাব করা হয় নাই। তাহলে আমি বলতে পারি 70x আর 20x এর যে যোগফলটা সেটা 500-র চেয়ে কম। সেখান থেকে অসমতার মাধ্যমে আমি সলভ করে আমি x এর একটা শর্ত নির্ণয় করছি। এরপরে আমি x এর যে শর্তটা নির্ণয় করছি সেটাকে আমি পূর্ণ সংখ্যায় প্রকাশ করছি। কেন প্রকাশ করছি? কারণ আমার যে নোটের সংখ্যা, টাকার যে নোটের সংখ্যা, সেই নোটের সংখ্যাটা কখনো দশমিক হইতে পারে না, সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। তো ওইটা দিয়ে আমি হচ্ছে পূর্ণ সংখ্যায় মানটা নিছি, এবং হইতেছে আমার যে নোট বা কেজি যেটুকু আম কিনবে সেই মানটা কখনো 0 হইতে পারে না, অবশ্যই 0-র চেয়ে বড় হবে। সেখান থেকে আমি x এর আরেকটা শর্ত পাইছি, দুইটা শর্তকে একসাথে করছি, আমার অসমতার শর্ত চলে আসছে, মান নির্ণয় চলে আসছে, ঠিক আছে? আশা করি এখন বোঝা গেছে, কোনো সমস্যা হবে না। এখন তাহলে নেক্সট ম্যাথে যাই। তাহলে দেখছিলাম নেক্সট ম্যাথের আরো হইতেছে তোমার 3টা লাইন আছে, 3টা লাইনে তোমার 3টা করে শর্ত দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি একটা একটা করে লাইন ফার্স্টে সলভ করব। কি বলা আছে? ফার্স্টে বলা আছে পুত্রের বয়স মাতার বয়সের 1/3, আবার পিতা মাতার চেয়ে 6 বছরের বড়। তাহলে আমি যে কোনো একজনের বয়স আগে ধরে নিব, ঠিক আছে? যে কোনো একটা চলক ধরে নিব। মনে করি আমি ধরলাম পিতার বয়সটা, ঠিক আছে? পিতার বয়স আমি ধরে নিলাম x বছর। আমি যদি x বছর ধরে নেই, তাহলে আমি এই x এর সাথে বাকি মাতার বয়স আর পুত্রের বয়সের সম্পর্ক করে করে x এর মাধ্যমে আমি বাকি সবার বয়সটা নির্ণয় করে ফেলাইতে পারবো। দেখো আমার এখানে বলছে পিতা মাতার চেয়ে 6 বছরের বড়, তাহলে পিতার বয়স যদি x বছর হয়, তাহলে মাতার বয়স তাহলে কি হবে? পিতার মানে মাতার বয়সটা তাহলে পিতার চেয়ে 6 বছর কম হবে, তাহলে মাতার বয়সটা কি হবে না x - 6 বছর। তাইলে আমি পাইছি কি? আমি হইতেছে পিতার বয়স পাইছি হচ্ছে x বছর, আর মাতার বয়সটা পাইছি x - 6 বছর। আর একটা বয়স আমার বাকি আছে। কি বয়স বাকি আছে? পুত্রের বয়সটা দেখো বাকি আছে। এখন আমার আরেকটা পুত্রের বয়স দিয়ে একটা শর্ত দেওয়া আছে, সেটা কি? পুত্রের বয়সটা মাতার বয়সের 1/3। এইখানে আমি x এর মাধ্যমে মাতার বয়সটা পাইছি হচ্ছে x - 6 বছর। ভালো করে বুঝো, মাতার বয়সটা x এর মাধ্যমে পাইছি x - 6 বছর। পুত্রের বয়সটা মাতার বয়সের 1/3। তাহলে আমি বলতে পারি না পুত্রের বয়সটা, এই যে আমার মাতার বয়স x - 6, তাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি হইতেছে আমি পুত্রের বয়সটা পাই যাব। তাহলে পুত্রের বয়সটা হবে হইতেছে x - 6 / 3 বছর। তাহলে আমি 3 জনের বয়স পেয়ে গেছি। এখন আমার 3 জনের বয়স দিয়ে আমার একটা শর্ত দেওয়া আছে, সেটা কি? বলছে যে 3 জনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 90 বছর। আচ্ছা অনূর্ধ্ব মানে কি? অনূর্ধ্ব মানে হইতেছে ঊর্ধ্বে হইলে 90 বছর, 90 বছরের কমও হইতে পারে। অনূর্ধ্ব মানে কি? অনূর্ধ্ব মানে হইতেছে যদি বয়সের সমষ্টিটা হাইয়েস্ট মান চিন্তা করি, আমি হাইয়েস্ট মানটা হবে হইতেছে 90, হাইয়েস্ট মানের চেয়ে কমও হইতে পারে। তাহলে আমি এই যে অনূর্ধ্ব যে কথাটা আছে, এই অনূর্ধ্ব কথাটাকে আমি ভেবে দেখো তো, লেস ইকুয়াল সাইন দিয়ে আমি প্রকাশ করতে পারি না? পারি। তাহলে আমি কি করব? আমার যেহেতু বলছে 3 জনের বয়সের সমষ্টি, তাহলে আমার 3 জনের বয়সটাকে যোগ করতে হবে। তাহলে আমি এই যে পিতার বয়স x, মাতার বয়স x - 6 আর পুত্রের বয়স x - 6 / 3 যোগ করলাম।
যোগ করে আমি সেটাকে কি লিখতে পারি, যেহেতু অনূর্ধ্ব 90 বছর তাহলে সেটা লেস ইকুয়াল 90 লিখতে পারি। এরপরে আমার কোনো কাজ নাই, এরপরে জাস্ট হইতেছে অসমতা আগের 6.1 এ যেমনে সলভ করছি সেভাবে হইতেছে সলভ করব। ফার্স্টে কি করব, ফার্স্টে আমি এখানে হইতেছে লসাগু করতে পারি। এখানে লসাগু করলে উপরে আসে 3x প্লাস 3x মাইনাস 18 প্লাস x মাইনাস 6, আর ওই পারে আসবে হইতেছে লেস ইকুয়াল 90। সেখান থেকে আসবে হইতেছে উপরে দেখো যোগ করলে 3x আর 3x 6x আর x 7x মাইনাস 24 ডিভাইডেড বাই কি আসে 3 লেস ইকুয়াল 90। অর লেখা যায় হইতেছে আমি এই যে 3টা এপারে ভাগ অবস্থায় আছে ওই পারে আমি গুণ অবস্থায় পার করে দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে 7x মাইনাস 24 লেস ইকুয়াল কি হবে 90 ইনটু 3 হইতেছে 270। তাহলে এখানে আমি লিখতে পারি 7x ইকুয়াল টু ইকুয়াল টু বলতেছি 7x লেস ইকুয়াল, এ দেখো মাইনাস 24টা আছে, এটা এই পারে বিয়োগ অবস্থায় আছে, ওই পারে আমি যোগ অবস্থায় পার করে দিতে পারি। তাহলে 270 যোগ 24 অর লিখতে পারি 7x লেস ইকুয়াল 294। আমি এই দেখো এখানে 7x আছে, আমি x এর ভ্যালু নির্ণয় করতে চাই, তাহলে উভয় পক্ষে আমি 7 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে 294 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে ভ্যালুটা হইতেছে 42। তাহলে আমার পিতার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করতে বলছে, আমি ধরে নিছিলাম পিতার বয়সটা হচ্ছে x বছর। তাহলে আমি ম্যাথের লাস্টে আমি কি সলভ পাইছি যে আমার x এর ভ্যালুটা 42 এর সমানও হইতে পারে অথবা অবশ্যই 42 এর চেয়ে ছোটও হইতে পারে। তাহলে আমি বলতে পারি আমার যে পিতার বয়সটা আছে সেই পিতার বয়সটা হয় 42 বছর না হয় 42 বছরের চেয়ে কম। এই যে আমি পিতার বয়সটা তাইলে অসমতার মাধ্যমে দেখাইতে সক্ষম হয়েছি। খুব ভালোভাবে বোঝা গেছে নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে এটাও মোটামুটি সোজা ম্যাথই ছিল। তাহলে এই দুইটা ম্যাথের উপর ভিত্তি করে তোমাদের যদি একটা পোল বুঝতে দেওয়া হয়, দেখো তো এই ঘটনাটা তোমরা এই দুইটা ম্যাথের সাথে তুলনা করে বুঝতে পারো কিনা। দেওয়া আছে কি, জেমি 14 বছর বয়সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল, 17 বছর বয়সে সে এসএসসি পরীক্ষা দিবে, তার বয়সটা অসমতায় প্রকাশ করতে বলছে। এটা তোমরা পোলে অ্যান্সার করবা। আমি তোমাদের পোলটা লঞ্চ করতেছি, তোমরা একটু সবাই অ্যান্সার করা চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের টাইম হচ্ছে 30 সেকেন্ড। আচ্ছা, তোমাদের টাইম শেষ। তো তোমাদের মধ্যে 94% বলতেছো তোমরা হইতেছে অ্যানসারটা হবে ডি। আচ্ছা, জিনিসটা বুঝাই দিই, ঠিক আছে? দেখো আমি ধরলাম জেমির যে বয়সটা আছে, ঠিক আছে, সেই জেমির বয়সটা হইতেছে এক্স। আচ্ছা থামো একটু দাঁড়াও। আচ্ছা, জেমির যে বয়সটা আছে সেই বয়সটা ধরতেছি আমার এক্স বছর, ঠিক আছে? এখন দেখো আমার বলা হয়েছে জেমি 14 বছর বয়সে অলরেডি জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল, মানে সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়ে দিছে। সে যখন 14 বছর বয়সের ছিল তখন সে জুনিয়র বৃত্তি পরীক্ষাটা দিয়ে দিছে। তাহলে আমি বলতে পারি না যে হইতেছে জেমির বয়সটা অবশ্যই 14 বছরের চেয়ে বড়। তাহলে আমি এই 14 বছরের চেয়ে যেহেতু বড়, তাহলে আমি এটাকে এভাবে প্রকাশ করতে পারি যে এক্স গ্রেটার দেন 14। একটা শর্ত পাইলাম। এরপরে আবার কি বলছে, 17 বছর বয়সে সে এসএসসি পরীক্ষা দিবে। তাহলে 17 বছর বয়সে সে এসএসসি পরীক্ষা দিবে, সে এখনো এসএসসি পরীক্ষাটা দেয়নি। তাহলে যেহেতু এখনো দেয় নাই তাহলে তার বয়স অবশ্যই 17 বছরের চেয়ে কম। তাহলে আমি এই শর্তটাও লিখতে পারি যে এক্স লেস দেন অবশ্যই 17। তাহলে আমি দুইটা শর্ত পাইছি এক্স এর, যেটা হইতেছে এক্স গ্রেটার দেন 14 আর এক্স লেস দেন 17। এই দুইটা শর্তকে যদি আমি একসাথে অসমতার মাধ্যমে প্রকাশ করি তাহলে আমি বলতে পারি 14 লেস দেন এক্স লেস দেন 17। দেখো তাহলে এখানে আমি যদি একসাথে প্রকাশের পর কি বুঝি, এই যে এক্সটা অবশ্যই 14 এর চেয়ে বড় কিন্তু এক্সটা 17 এর চেয়ে ছোট। তাহলে তোমাদের অ্যান্সার হবে এই যে ডি নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে তাহলে হইতেছে নেক্সট ম্যাথে চলে যাওয়া যাক, ঠিক আছে? নেক্সট ম্যাথটা তোমাদের বললো যে একটা বোর্ডিং এ রোজ 4x কেজি চাল আর x-3 কেজি ডাল লাগে, আর চাল এবং ডাল মিলে মোট 40 কেজির বেশি লাগে না।
ঠিক আছে, এক্স এর সম্ভাব্য মান নির্ণয় করতে বলছে। তাহলে বোর্ডিংটাতে আমার কি লাগতেছে, বোর্ডিংটাতে আমার লাগতেছে 4x কেজি চাল আর x - 3 কেজি ডাল। ঠিক আছে, চাল আর ডাল মিলে 40 কেজির বেশি লাগে না, মানে চাল আর ডালের সমষ্টি 40 কেজির বেশি লাগে না। তাহলে যেহেতু আমার সমষ্টি বলছে, মিলে বলছে, তাহলে আমার চালের পরিমাণ আর ডালের পরিমাণটা যোগ করতে হবে। তাহলে 4x + x - 3 এটা পাইলাম আমি। এখন আমার শর্তটা লিখতে হবে। দেখো আমার বলছে কি 40 কেজির বেশি লাগে না, ঠিক আছে। তাহলে 40 কেজির বেশি লাগা না লাগা মানে কি, হয় 40 কেজি লাগবে, না হয় 40 কেজির চেয়ে কমও লাগতে পারে। তাহলে আমি 40 কেজির কম লাগা বা 40 কেজির সমান লাগাকে আমি একটা অসমতার চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেই চিহ্নটা কি হবে, সেই চিহ্নটা হবে হচ্ছে 4x + x - 3 ≤ 40। অবশ্যই প্রকাশ করতে পারি। তাহলে দেখো আমি এখন তারপরে জাস্ট সলভ করব, ঠিক আছে। তাহলে আমি 4x + x - 3 ≤ 40, or আমি লিখতে পারি 5x - 3 ≤ 40। এই যে আমার -3টা এপারে বিয়োগ অবস্থায় আছে, ওই পারে নিয়ে গেলে আমার যোগ হয়ে যাবে। তাহলে 5x হচ্ছে ≤ 40/3। তাহলে x এর ভ্যালুটা আসবে ≤ 40/15। সরি 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 একটু ভুল হয়ে গেছে। 40 যদি 3 এর সাথে যদি যোগ করে দেই তাহলে এখানে 43, আর আমি 5টা যদি ওই পারে নিয়ে ভাগ করে দেই তাহলে এখানে আসবে আমার 43/5। তাহলে x এর আমার শর্তটা আসছে একটা কি, সেটা হচ্ছে x এর ভ্যালুটা ≤ হবে 43/5। দেখো 43/5 যে ভ্যালুটা আছে সেটা একটা ভগ্নাংশ, ঠিক আছে। ভগ্নাংশ এখানে ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ দেখো আমার এখানে x এর মাধ্যমে আমি মেইনলি দেখো চাল আর ডালের পরিমাণটা আমি প্রকাশ করতেছি, ঠিক আছে। দেখো চাল আর ডালের যে পরিমাণটা সেটা আমি অবশ্যই ভগ্নাংশ দিয়ে প্রকাশ করতেই পারি। আমি 2.5 কেজি ডাল বলতে পারি, আমি 2.3 কেজি ডাল বলতে পারি, চাল বলতে পারি। সো আমার যদি ভগ্নাংশ দিয়ে x এর ভ্যালুটা প্রকাশ হয় তাহলে আমার সেটা তো সমস্যা নাই, তাহলে আমার এই ভ্যালুটা ভ্যালিড, ঠিক আছে। আরেকটা আমি শর্ত এই অঙ্কে হিডেন আছে, এই অঙ্ক হিডেন, এই শর্তটা আমি বের করতে পারি। সেটা কি, দেখো আমার বলছে কি যে x - 3 কেজি ডাল লাগে, ঠিক আছে। আমার ডালটা লাগে x - 3 কেজি। আমার তো অবশ্যই একটু না একটু হলেও ডাল লাগবে, তাই না। তাহলে অবশ্যই আমার যে এই যে x - 3 ডালের পরিমাণটা আছে, এই ডালের মানটা অবশ্যই 0-র চেয়ে বড় হইতে হবে। কারণ আমার তো চালের সাথে একটু ডাল খাওয়া লাগবে, নাহলে তো খিচুড়ি বানানো যাবে না। তো খিচুড়ি বানানোর জন্য অবশ্যই 0-র চেয়ে বেশি একটু ডাল লাগবে। তাহলে আমি বলতে পারি x - 3 > 0। তাহলে আমি বলতে পারি কি x > 3। তাহলে দেখো আমি x এর দুইটা শর্ত পাইছি, একটা হইতেছে x > 3 আর একটা হইতেছে x ≤ 43/5। তাহলে দুইটা শর্তকে যদি আমি আবার আগের মতো একসাথে করি তাহলে আমি লিখতে পারবো 3 < x < 43/5। তাহলে এই দেখো x এর যে সম্ভাব্য মানটা, সেই সম্ভাব্য মানটাকে আমি অসমতার মাধ্যমে প্রকাশ করছি। বুঝতে পারছো? ভাই আচ্ছা, একটু মনে কনফিউশন হয়ে গেছে। এখানে চাল ডাল মিলে 40 কেজি, এটা এখানে 80 লিখা আছে তো। তো এটা একটু কনফিউশনটা দূর করে দেন, কারণ হচ্ছে বইয়ে তো মনে হয় সম্ভবত 40ই আছে। এটা মনে হয় এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, একটু এটা কি বলে দিয়েন 40, স্টুডেন্টকে। এটা কি বাংলায় লেখা আছে না ইংলিশে লেখা আছে, সেটা তো একটু কনফিউশন হচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা ওইটা সেটাকে আমরা হইতেছে এখানে 40 ধরেই করি, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 40, ঠিক আছে। আচ্ছা, এখন এই ম্যাথের থিওরিতে তো কোনো বুঝতে সমস্যা নাই, তাহলে হইতেছে আমরা নেক্সট ম্যাথে যাইতে পারি। দেখো এই ম্যাথগুলা কিন্তু খুবই ইজি, আমরা জাস্ট হইতেছে কথাটাকে সমীকরণে মানে অসমতাতে প্রকাশ করতেছি, কথাটাকে প্রকাশ করার পরে অসমতাটাকে সমাধান করে এক্স এর ভ্যালু নির্ণয় করতেছি, এক্স এর শর্ত নির্ণয় করতেছি, সেই শর্তটাকে আমি একটু সাজায় গোছায় লিখতেছি, আমার ম্যাথ শেষ হয়ে যাচ্ছে। খুবই ইজি জিনিস কিন্তু, ঠিক আছে। তাহলে আমি নেক্সট ম্যাথে যাইতে পারি। সাদমান নেক্সট ম্যাথ, ভাইয়া। হ্যাঁ 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 বলো। হ্যাঁ ভাইয়া, ওই যে প্রথম ম্যাথটাতে মানে ওদের একটা কনফিউশন আছে যে হচ্ছে এক্স এর ভ্যালু 6 থেকে ছোট হচ্ছে না কেন, বা মানে 0 থেকে বড় এবং 5 থেকে ছোটই বা কেন হচ্ছে আর কি। এটা একটু যদি ক্লিয়ার করে দিতেন আর কি, মানে ওদের আচ্ছা কোশ্চেন। হ্যাঁ। আচ্ছা, প্রথম ম্যাথে দেখো আমার আসছে x < 5.5, ঠিক আছে। যেহেতু আমার 5.5 এর চেয়ে ছোট x এর ভ্যালুটা, তাইলে আমি অটোমেটিক্যালি বলতেই পারতেছি যে x এর ভ্যালুটা 6 এর চেয়ে ছোট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু যদি আমি প্রকাশ করতে চাই তাহলে আমি এখানে
5 এর লেস ইকুয়াল মানে x লেস ইকুয়াল 5 আকারে না লিখে আমি কিন্তু x লেস দেন 6 আকারেও লিখতে পারি, সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? কিন্তু আমি যেহেতু ম্যাথটাকে হইতেছে একটু ছোট করার চেষ্টা করতেছি, আমি যে সম্ভাবনাটা মান আসবে মানে একটা সম্ভাব্য মান আসবে, সেই সম্ভাব্য মানটাকে আমি ছোট করে নিয়ে আসার চেষ্টা করতেছি। সেই ছোট করে নিয়ে আসার জন্য আমার সম্ভাব্যতার রেডিয়াসটাকে ছোট করে নিয়ে আসার জন্য আমি 5.5 এর নিচের ভ্যালুটা নিছি এবং তার সাথে একটা লেস ইকুয়াল সাইন দিয়ে দিছি যে আমার 5টা হইতেও পারে আবার 5-এর চেয়ে ছোট হইতেও পারে। তুমি যখন 6 দিবা তখন তুমি শুধুমাত্র 6 এর চেয়ে ছোট মান দিতে পারবা, তুমি 6 এর লেস ইকুয়াল দিতে পারবা না, ঠিক আছে? শুধুমাত্র 6 লেস দেন লিখতে পারবা, মানে x লেস দেন 6 লিখতে পারবা। যেহেতু আমার হইতেছে সম্ভাব্যতা রেডিয়াসটাকে ছোট করে নিয়ে আসতেছি, সেই জন্য আমি 6 ভ্যালুটাকে বাদ দিয়ে আমি 5 ভ্যালুটাতে নিয়ে আসতেছি এবং আমি x লেস ইকুয়াল 5টা লিখতেছি, ঠিক আছে? লেখা যাবে দুইটাই, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা, তুমি লিখতে পারো। সম্ভব মানে কনফিউশন ক্লিয়ার হইছে? ভাইয়া এখনো কোশ্চেন আসতেছে। এখনো কোশ্চেন আসতেছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করে দেন, আমি জাস্ট একটা কথা বলে দেই ওদের আর কি, তাহলে ওদের কোশ্চেন গুলার আনসার আসবে না। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার কি স্ক্রিন শেয়ার অপশন নাই? হ্যাঁ 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 হ্যাঁ, করো করো, স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে অনেকেই কনফিউশন যে এক্স এর ভ্যালুটা 6 থেকে ছোট, এইটা কেন লিখতেছি না ভাইয়া সবসময় এক্স এর ভ্যালুটা এই 5 পর্যন্ত কেন রাখতেছে, অর্থাৎ 0 থেকে বড় 5 থেকে ছোট। ভাইয়া খেয়াল করে দেখি, এখানে আমাদের 70x ছিল প্লাস ছিল হচ্ছে 20x, দ্যাট মিনস এখানে হচ্ছে 90x, অর্থাৎ আমি যদি 90-র সাথে 6 গুণ করি তাহলে কিন্তু এখানে 540 টাকা আসবে। অফ করে যাবে। বাট খেয়াল করে দেখি এখানে কিন্তু 500 টাকা তুমি তোমার দোকানদারকে দিছো, 540 টাকা কিন্তু তুমি কখনোই পাবা না। সো তোমাকে অবশ্যই এখানে এক্স এর ভ্যালুটা 6 থেকে ছোট বসাইতে হবে, এবং 6 থেকে ছোট হবে। কিন্তু অনেকে কনফিউশন যে এখানে ভাইয়া কি 5.9 হইতে পারতো, 5.3 হইতে পারতো। বাট ভাইয়া খেয়াল করে দেখি এখানে কিন্তু এটা আমের পরিমাণ এবং এটা টাকার পরিমাণ, অর্থাৎ 20 টাকা নোটের পরিমাণ। তুমি কিন্তু একটা 20 টাকা নোটকে কিন্তু কেটে কেটে তুমি হচ্ছে দোকানদার তোমাকে দিবে না, অথবা তুমিও নিবা না, এবং একটা আম কিন্তু তুমি অর্ধেক করে নিবা না। সো এখানে এক্স এর একটি পূর্ণ সংখ্যা আসবে। এখন দেখো তুমি যদি 5 বসাও এখানে, তাহলে 9 ইন্টু কত 5, সরি 90 ইন্টু 5, দ্যাট মিনস 450 টাকা। অর্থাৎ 450 টাকা তোমার টোটাল দোকানদার দিল, সেটা হচ্ছে 20 টাকা হিসাবে এবং আমের দরের হিসাবে, এবং বাকি 50 টাকা সেটা হইতে পারে তোমাকে একটা 50 টাকা নোট দিল, অথবা 5টা 10 টাকা নোট দিল, অথবা 10টা 5 টাকা নোট দিল। বিষয়টা হচ্ছে এরকম। সো এক্স এর ভ্যালুটা অলওয়েজ 0 থেকে বড় এবং 5 এর সমান হতে পারে। আশা করি সবাই হচ্ছে যারা কোশ্চেন গুলো করছো তারা হচ্ছে এটা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই, এখন অফ করে তাহলে দিই এটা। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, তাহলে এই সমস্যা গেল। এরপরে হচ্ছে এখানে চলে আসি। দেখো বলছে যে একখানি জেট প্লেনের গতি প্রতি সেকেন্ডে সর্বাধিক 300 মিটার। প্লেনটি 15 কিলোমিটার যাওয়ার প্রয়োজনীয় সময় অসমতার মাধ্যমে প্রকাশ করতে বলছে, ঠিক আছে? এখন দেখো আমার বলছে কি প্লেনটা সর্বাধিক প্রতি সেকেন্ডে 300 মিটার যেতে পারে। আচ্ছা, আগে ফার্স্টে আমি 15 কিলোমিটার নিয়ে কাজ করি, ঠিক আছে? দেখো 15 কিলোমিটারকে আমি বলতে পারি না, আমি যদি মিটারে প্রকাশ করি তাহলে 15 ইন্টু হচ্ছে 1000 মিটার, বা বলতে পারি আমি 15,000 মিটার, ঠিক আছে? এখন প্লেনটাকে 15,000 মিটার যেতে হবে, সেটার জন্য আমার প্রয়োজনীয় সময়টা অসমতার মাধ্যমে ক্যালকুলেট করতে হবে। এখন দেখো আমি ফার্স্টে ঐকিক নিয়ম করি, ঠিক আছে? দেখো প্লেনটা আমাকে বলছে সর্বাধিক 1 সেকেন্ডে 300 মিটার যাইতে পারে, তাহলে ফার্স্টে আমি 300 মিটার নিয়ে কাজ করি, ঠিক আছে? 300 মিটার যাইতে প্লেনটার মনে করো সময় লাগতেছে 1 সেকেন্ড, যদিও সর্বাধিক আমি ধরতেছি 1 সেকেন্ডই সময় লাগতেছে 300 মিটার যাইতে। তাহলে 15,000 মিটার যাইতে প্লেনটার কত সময় লাগবে? 15,000 ডিভাইডেড বাই 300, মান আসবে মনে করো কত আসবে, এখানে 50 আসবে, 50 সেকেন্ড সময় লাগতেছে প্লেনটার। এখন আমার যেহেতু 50 সেকেন্ড পাইছি, এখন আমি অসমতাতে আসি, ঠিক আছে? দেখো আমার এখানে বলছে প্লেনটা 1 সেকেন্ডে সর্বাধিক 300 মিটার যাইতে পারে, তার মানে 300 মিটারের কমও যাইতে পারে। যদি প্লেনটা বাই চান্স 300 মিটারের কম যায় 1 সেকেন্ডে, তাইলে কি আমার 15 কিলোমিটার যাইতে সময়টা আরো বেশি লাগবে না?
একটু জিনিসটা চিন্তা করে দেখো, আমার 1 সেকেন্ডে হাইয়েস্ট 300 মিটার যাইতে পারে। যদি আমার 1 সেকেন্ডে মনে করো 200 মিটার করে যাইতো, তাহলে প্লেনটার যে টাইমটা লাগতো 15 কিলোমিটার যাইতে, সেটা 50 সেকেন্ডের বেশি হয়ে যাইতো। তাহলে আমি কি বলতে পারি না যে আমার যে টাইম টি, ঠিক আছে, টাইমটাকে আমি টি হিসেবে ধরতেছি, এই টাইমের যে ভ্যালুটা, এই ভ্যালুটা 50 সেকেন্ডের চেয়ে অবশ্যই বেশি হইতে পারে, অবশ্যই, অথবা 50 সেকেন্ডের সমান হইতে পারে। কারণ আমার সর্বাধিক যেহেতু 300 মিটার 1 সেকেন্ডে যেতে পারে, আমার যদি কম যায় তাহলে সেটা টাইমটা 50 সেকেন্ড ক্রস করে যাবে। তাহলে আমি বলতে পারি যে টি, এই টি এর ভ্যালুটা অবশ্যই হইতেছে গ্রেটার ইকুয়াল 50 সেকেন্ড হবে। এইটাই হইতেছে আমার অসমতার মানে প্রয়োজনীয় যে সময়টা প্লেনের, সেটা হইতেছে অসমতার মাধ্যমে প্রকাশ। ইজি জিনিস ছিল, বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে তোমরা হইতেছে আমাদের সেকেন্ড পোলটার অ্যান্সার করো। বলছে কি, কোন ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ সংখ্যাটার দ্বিগুণ এবং 15 এর সমষ্টি অপেক্ষা ছোট সংখ্যাটার সম্ভাব্য মান অসমতার মাধ্যমে প্রকাশ করো। তোমাদের আমি পোলটা লঞ্চ করতেছি, তোমরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের টাইম হচ্ছে 1 মিনিট। আচ্ছা, তোমাদের টাইম শেষ। তোমরা মোটামুটি 72% অ্যান্সার দিছো, তোমাদের অ্যান্সারটা হবে এ। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে ম্যাথের দিকে অগ্রসর হই, ঠিক আছে? আমাকে বলছে কি, কোন ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ সংখ্যাটার দ্বিগুণ এবং 15 এর সমষ্টি অপেক্ষা ছোট। তাহলে আমি মনে করলাম আমার যে ধনাত্মক সংখ্যাটা আছে, সেই ধনাত্মক সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে আমার ধনাত্মক সংখ্যাটার 5 গুণ হবে কি 5x, আর ধনাত্মক সংখ্যাটার দ্বিগুণ হবে হচ্ছে 2x। বলছে কি 5 গুণ যেটা, সেইটা দ্বিগুণ এবং 15 এর সমষ্টি অপেক্ষা ছোট। তাহলে এই যে দ্বিগুণ যে 2x, সেটার সাথে আমি যদি 15 যোগ করি, তাহলে দ্বিগুণ আর 15 সমষ্টি পাওয়া গেল। তাহলে আমার বলছে কি 5x যেটা, সেটা হইতেছে এই যে 2x + 15, এটার সমষ্টি অপেক্ষা ছোট। তাহলে আমি একটা অসমতা পাইলাম। এই অসমতাটাকে যদি আমি সলভ করি, তাহলে হইতেছে আমি x এর শর্ত পাই যাব। দেখো এখানে 5x আছে, ওই পারে আছে 2x। 2x টা যদি এই পারে আনি, তাহলে হইতেছে আমার 5x থেকে বিয়োগ হয়ে যাবে, লেস দেন 15 লেখা যায়। তাহলে আমি লিখতে পারি 3x লেস দেন 15, সেখান থেকে আমি পেয়ে যাই x লেস দেন 5। তাহলে এইটা হইতেছে তোমার x এর সলভ। তাহলে হইতেছে তোমার অ্যানসারটা হবে হচ্ছে এ নাম্বার। তো এইটার মাধ্যমে হইতেছে তোমাদের 6.2 এর যত ম্যাথ আছে, তোমরা হইতেছে সবগুলা করে ফেলাইতে পারবা, ঠিক আছে? জাস্ট হইতেছে চিন্তা করবা যে আমার যে ম্যাথটা দেওয়া থাকবে কথার মাধ্যমে, সেই কথা থেকে আমি হইতেছে শর্তগুলা যেভাবেই হোক x এর বাইর করব শর্ত, সেই শর্তগুলা ইউজ করে করে আমি হচ্ছে অসমতার মাধ্যমে x এর ভ্যালুটা প্রকাশ করব, ঠিক আছে? যদি এইটুক মাথায় ঢুকে থাকে, তাহলে হইতেছে তোমরা 6.2 সব ম্যাথ করে ফেলাইতে পারবা। এখন তাইলে আমরা নেক্সট অধ্যায়ে অগ্রসর হইতে পারি, সেটা হইতেছে 6.3। 6.3 এ আছে দুই চলক বিশিষ্ট সরল একঘাত অসমতা, এবং 6.3 এ মেইনলি কাজ হইতেছে অসমতার গ্রাফটা কিভাবে আঁকতে হয় সেই জিনিসটা বোঝা, ঠিক আছে? এখন অসমতার গ্রাফ কিভাবে আঁকতে হয় সেটা বোঝার আগে তোমাদের আগে বুঝতে হবে আমার যে সরল রেখা আছে, সেই সরল রেখাগুলা গ্রাফগুলা কিভাবে আঁকতে হয়, ঠিক আছে? তোমাদের আমি মনে করো আমি একটা সরল রেখা দিলাম, ঠিক আছে? একটু ভালো করে বুঝো এবং এই জিনিসগুলো একটু তুইলো। মনে করো একটা সরল রেখা আছে x + y - 3 = 0, এটা আমরা জানি একটা সরল রেখা, ঠিক আছে? এই সরল রেখাটার মনে করো তোমাদের গ্রাফ আঁকতে দিল। তোমরা অলরেডি ক্লাস 8 এ এই যে সরল রেখার গ্রাফটা এঁকে আসছো। কেমনে আঁকতে হয় আমি হচ্ছে তাও একটু মনে করায় দিই। আমার যে সরল রেখাটা দেওয়া থাকবে, সেখান থেকে আমার যে কোনো একটা চলকের ভ্যালু অন্য চলকের মাধ্যমে বের করতে হবে।
আমরা সাধারণত ওয়াই এর ভ্যালুটা বাম পাশে রেখে দেই, আর বাকি যা কিছু আছে সবকিছুকে ডান পাশে পাঠিয়ে দিই। সেখান থেকে আমরা তাহলে লিখতে পারি y ইকুয়াল টু 3 - x। এখন দেখো x আর y যেহেতু আমার চলক, তাহলে আমি এই x আর y চলকের বদলে যে কোনো ভ্যালু বসাইতে পারি। তাহলে আমি ওই ভ্যালুগুলা বসায় বসায় আমি একটা ছক আঁকতাম যখন আমি সরলরেখার গ্রাফ আঁকতাম, ঠিক আছে? সেই ছকে কার কার মান থাকতো? ছকে থাকতো x এর মান আর y এর মান। এই যে দুইটা চলক আছে তার মধ্যে আমি একটাকে ধরতাম স্বাধীন চলক আর একটাকে ধরতাম হচ্ছে অধীন চলক। স্বাধীন চলক কি? স্বাধীন চলক হচ্ছে যেই মানটাকে আমি ইচ্ছা মতো বসাইতে পারবো, যেই চলকের মানটা আমি ইচ্ছা মতো বসাইতে পারবো, অন্য কোনো চলকের উপর ডিপেন্ড করবে না, সেটা হইতেছে স্বাধীন চলক। আমি মনে করলাম আমি এখানে এক্স এর ভ্যালুটা ইচ্ছা মতন বসাইতে পারবো, তাহলে এক্স হইতেছে আমার এখানে স্বাধীন চলক, ঠিক আছে? আর দেখো আমি এক্স এর ভ্যালু এখানে যা বসাবো সেইটার উপর আমার ডিপেন্ড করে ওয়াই এর ভ্যালুটা এই সমীকরণ থেকে আসবে। তাহলে এই ওয়াইটা আমার এই ম্যাথের ক্ষেত্রে কি হবে? অধীন চলক হবে। আমরা সবসময় সুবিধার জন্য এটাই ধরে নিব যে এক্সটাকে আমরা স্বাধীন চলক ধরবো আর ওয়াইটাকে ধরবো আমরা অধীন চলক। এখন তাহলে যেহেতু আমরা চলক ধরছি এক্স আর ওয়াই কে, তাহলে আমরা ফার্স্টে স্বাধীন চলক যেটা এক্স সেটার পরিবর্তে মান বসানো শুরু করি, ঠিক আছে? দেখো এক্স এর পরিবর্তে আমি যদি 0 বসাই, এক্স এর ভ্যালু যদি 0 বসাই, ওয়াই এর ভ্যালু আসে হইতেছে 3। তাহলে 3 থেকে 0 বাদ দিলে 3 চলে আসে। আবার এক্স এর ভ্যালু যখন আমি 3 বসাই তখন দেখো ওয়াই এর ভ্যালু আসে হচ্ছে 0। আবার যখন এক্স এর ভ্যালুটা মনে করো আমি 2 বসাই তখন ওয়াই এর ভ্যালুটা আসে 3 থেকে 1 বাদ দিলে, সরি 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে আমি দেখো এক্স এর ভ্যালু বসায় বসায় ওয়াই এর 3টা ভ্যালু পাইছি। এই ভ্যালুগুলা বসানোর পর আমি কি করতাম? গ্রাফ আঁকার জন্য আমি হইতেছে লেখচিত্র মানে ছক কাগজ নিতাম। এখানে হইতেছে ছক কাগজে আমার এক্স এক্স বার হইতেছে একটা অক্ষ থাকতো, ওয়াই আর ওয়াই বার একটা অক্ষ থাকতো, আর এখানে আমার মূল বিন্দু থাকতো ও, যেটার স্থানাঙ্ক ছিল হইতেছে 0 0। স্থানাঙ্ক ব্যবস্থার প্রথম ঘরটা হচ্ছে এক্স এর ভ্যালু প্রকাশ করে আর দ্বিতীয় ভ্যালুটা হইতেছে ওয়াই এর ভ্যালু প্রকাশ করে। তাহলে আমি এই যে আমি মানগুলা পাইছি, এই মানগুলা এক্স আর ওয়াই এর ভ্যালুগুলা আমি এখন এই যে আমি ছক কাগজে বসাইতাম, বসায় বসায় বিন্দুগুলা বাইর করতাম। আমার এই যে দুইটা করে মান, এক্স এর একটা মান আর ওয়াই এর একটা মান, এই যে দুইটা করে মান, এই দুইটা করে মান একটা করে বিন্দু প্রকাশ করে। আমার মনে আছে কিনা জানি না, তোমরা তাও হইতেছে একটু মানে ভেবে দেখো। আমার এই যে ভ্যালুগুলো আছে এটার একটা হচ্ছে এক্স এর ভ্যালু আর একটা হইতেছে ওয়াই এর ভ্যালু। এটা আমি এক্স এর ভ্যালুটা এক্স অক্ষ বরাবর বসাইতাম আর ওয়াই এর ভ্যালুটা ওয়াই অক্ষ বরাবর বসাইতাম। বসায় বসায় আমি এই প্রত্যেকটা জোড়া, প্রত্যেক জোড়া ভ্যালুর জন্য আমি একটা করে বিন্দু পাইতাম। তারপরে বিন্দুগুলাকে আমি যোগ করতাম, বিন্দুগুলা যোগ করলে আমার হইতেছে যে সরল রেখাটা প্রাইমারিলি দেওয়া ছিল সেই সরল রেখার একটা সমীকরণ চলে আসতো। তাহলে দেখো আমি এখন এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দু মানে এই যে মানগুলো আছে, এই মানগুলো এখন ছক কাগজে বসাবো। ফার্স্টে বসাবো কি? এই যে 0 আর 3 মানটা বসাবো। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 0 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। ছক কাগজে তো এরকম দাগ কাটা থাকে 1 2 3 4, সব দিকে দাগ কাটা থাকে। এদিকে গেলে 1 2 3 4, এদিক গেলে হইতেছে -1 -2 -3 -4। এই যে ছক কাগজে যে এখানে ডান পাশের অংশটা সেটা হইতেছে পজিটিভ দিক, ধনাত্মক মান, আর এই যে এক্স এর যে ঋণাত্মক অংশটা সেটা এক্স এর ঋণাত্মক মান প্রকাশ করে। সিমিলারলি ওয়াই অক্ষের যে উপরের দিকের যে দিকটা আছে সেই ওয়াই এর উপরের দিকটা হইতেছে ধনাত্মক ভ্যালু প্রকাশ করে ওয়াই এর, আর এইখানে ওয়াই এর যে নিচের দিকটা আছে সেটা হইতেছে ঋণাত্মক ভ্যালু প্রকাশ করে, ঠিক আছে? তাহলে আমরা এখন ধনাত্মক ঋণাত্মক মান বুঝে বুঝে আমি মানগুলা বসাবো। তাহলে দেখো আমি যখন 0 আর 3 বসাবো তখন এক্স এর ভ্যালু কত আসবে? 0। এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমার এই মূল বিন্দু থেকে এক্স এর দিকে কোনো দিকে কি যাইতে হবে? যাইতে হবে না, ওখানেই থাকবে। আর ওয়াই এর ভ্যালুটা কত যাবে? 3। তাহলে ওয়াই এর ভ্যালু যেহেতু পজিটিভ 3 যাচ্ছে, তাহলে আমার এই যে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাবে 3 ঘর। 3 ঘর যায় আমার বিন্দুটা হবে হইতেছে এই যে এই জায়গাটায়। তাহলে এই বিন্দুটা হইতেছে আমার 0,3। সিমিলারলি এর পরের মানটা বসাবো। এর পরের মানটা কি? 3 আর 0। তাহলে এইখানে দেখো আমার এক্স অক্ষ ঘর মানে এক্স অক্ষ বরাবর যেতে হবে কত ঘর? 3 ঘর। তাহলে এই যে 1 2, এই যে 3 ঘর বরাবর আমি এক্স অক্ষ পর্যন্ত গেছি। এরপরে ওয়াই অক্ষ বরাবর কতটুকু যেতে হবে? 0। তার মানে এখান থেকে আর ওয়াই অক্ষ বরাবর কোথাও নড়তে হবে না। তাহলে এই যে বিন্দুটা পাইছি এই বিন্দুটা হইতেছে আমার স্থানাঙ্ক 3, 0। আর হইতেছে আরেকটা বিন্দু বসানো লাগবে, সেটা হইতেছে 2, 1।
তার মানে কি বুঝি আমি, এক্স অক্ষ বরাবর আমার 2 ঘর যাইতে হবে আর ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে 1 ঘর। গেলে আমি এই যে বিন্দুটা পাই এখানে, তাহলে এইটা হইতেছে আমার 2,1 বিন্দু। তাহলে আমার 3টা বিন্দু বসানো শেষ। 3টা বিন্দু বসানোর পর আমি কি করতাম, জাস্ট হইতেছে এই 3টা বিন্দু একসাথে স্কেল ধরে যোগ করে দিতাম। যেহেতু হাত দিয়ে করতেছি একটু সমস্যা হইতে পারে, তোমরা একটু বুঝে নিও। তো আমরা 3টা বিন্দু একসাথে যোগ করে দিতাম, যোগ করে দিলে আমরা একটা সরল রেখা পাই যাইতাম। এই যে সরল রেখাটা পাইছি, এই সরল রেখাটাই ছিল হচ্ছে এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণের গ্রাফ। তাহলে সমীকরণের গ্রাফ আঁকা আমরা বুঝছি, ঠিক আছে। এখন এই সমীকরণের গ্রাফ থেকে আমরা ফার্স্টে গ্রাফটার বৈশিষ্ট্য বুঝবো, ঠিক আছে। গ্রাফের বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করব। দেখো আমার যে এই গ্রাফটা আছে, এই গ্রাফের 3টা অংশ আছে, ঠিক আছে। 3টা অংশ কি কি? দেখো আমার যে সরল রেখাটা আছে, এই সরল রেখার উপরে গ্রাফের অসংখ্য বিন্দু আছে। আমার এই যে আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর যতগুলা বিন্দু আছে, তার মধ্যে কিছু বিন্দু আছে আমার এই সরল রেখাটার উপরে, কিছু বিন্দু আছে আমার সরল রেখাটার এই পাশে, মানে এই সাইডটাতে আমার কিছু বিন্দু আছে। আর বাকি যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো আছে আমার সরল রেখাটার এই পাশে। এই পাশের যত বিন্দু আছে সবগুলো হইতেছে এই অংশটার অন্তর্ভুক্ত। তাইলে আমার যে গ্রাফটা আমি পাইলাম সরল রেখার, সেই সরল রেখার গ্রাফ থেকে আমি 3টা এলাকা পাই। কি কি এলাকা? সরল রেখার উপরের এলাকা, যেটা হইতেছে আমার সরল রেখার উপরে যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দু নিয়ে গঠিত। সরল রেখার ডান পাশের এলাকা, যেটা হইতেছে আমার এই অংশটা। আর সরল রেখার এই যে বাম পাশের এলাকা, যেটা হইতেছে আমার এই অংশটা। আমরা 3টা এলাকা পাই, ঠিক আছে। এই এলাকা লাগবে যখন আমরা অসমতার গ্রাফ আঁকবো, ঠিক আছে। তাহলে দেখো আমার যদি এই যে আমার এখানে x + y - 3 = 0 সরল রেখার গ্রাফ ছিল, এটাকে আমি অসমতা বানায় দিলাম। কেমনে? x + y - 3 বললো তোমার > 0 এটার গ্রাফ আঁকতে, ঠিক আছে। তাহলে আমি সেটাকে অসমতা বানায় দিলাম। এখন তাহলে আমার এই অসমতাটার গ্রাফ আঁকতে হবে। কোনো প্যারা নাই। আমি হইতেছে অসমতার গ্রাফ যদি আমাকে আঁকতে বলে, আমি কি করব, আমি ঠিক আমার যে সরল রেখার গ্রাফটা যেভাবে আঁকতে হবে, ঠিক আছে, এই যে অসমতাটা যে আমার আছে x + y - 3 > 0, এইটাকে সরল রেখা ধরে আমি যে গ্রাফটা পাই ঠিক সেম ভাবে ওই গ্রাফটাই আবার আঁকবো। মানে এই যে আমি যে গ্রাফটা এতক্ষণ ধরে আঁকছি, ওই গ্রাফটাই আমি হইতেছে অসমতার ক্ষেত্র আবার আঁকবো, ঠিক আছে। এখানে হচ্ছে আমার 3 বিন্দু ছিল, এইখানে ছিল আমার হইতেছে 0,3 বিন্দু, আর এইখানে কোথাও একটা ছিল হইতেছে 2,1 বিন্দু, ঠিক আছে। আর আমার সরল রেখাটা ছিল হইতেছে এরকম। তাহলে আমার অসমতার গ্রাফ আঁকতে দিলে আমি সেম প্রসেস ফলো করে ফার্স্টে সরল রেখার গ্রাফটা আঁকবো। এরপরে জিনিসটা খুব ভালো মতন বুঝো, ঠিক আছে। এখন আমার কি করতে হবে? এখন আমার করতে হবে শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা কেমন ধরনের শুদ্ধি পরীক্ষা? তোমরা ওই যে সমীকরণ যখন সলভ করতা ক্লাস 8-এ, তখন হইতেছে শুদ্ধি পরীক্ষা করে আসতা। আমার যে এক্স আর ওয়াই এর ভ্যালু আসতো, ওই যে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি মনে আছে? আমার যে এক্স আর ওয়াই এর ভ্যালু আসতো, সেই এক্স আর ওয়াই এর ভ্যালুর বদলে আমি হইতেছে আমার যেটা অ্যান্সার আসতো সেই অ্যান্সারটা বসায় বসায় দেখতাম যে হইতেছে আমার যে ভ্যালু আসছে সেই ভ্যালু অনুযায়ী বাম পক্ষ আর ডান পক্ষ সমান আসতো কিনা। ওইটা এক ধরনের শুদ্ধি পরীক্ষা ছিল না? ওইটা ছিল আমার 2টা সমীকরণের ক্ষেত্রে শুদ্ধি পরীক্ষা। অসমতার ক্ষেত্রে শুদ্ধি পরীক্ষাটা হইলো আমার এই গ্রাফের একটা নির্দিষ্ট বিন্দু আমি এক্স আর ওয়াই এর ভ্যালুর জায়গায় বসায় দিব, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে সেই ভ্যালুটা হচ্ছে 0, 0। বেশিরভাগ ক্ষেত্রে সেই ভ্যালুটা হইতেছে 0 আর 0, ঠিক আছে। এই 0, 0 বিন্দুটা কোথায় বসাবো? এই 0, 0 বিন্দুটা আমি এই যে অসমতাটা দেওয়া আছে এই অসমতাটাতে বসায় দিব। কি কেমনে বসাবো? এই যে 0 যে মানে 0, 0 যে প্রথম ভ্যালুটা সেটা হচ্ছে x এর ভ্যালু, আর সেকেন্ড ভ্যালুটা হচ্ছে y এর ভ্যালু। তাইলে আমি এই যে x এর পরিবর্তে বসায় দিব 0, আর y এর পরিবর্তে বসায় দিব কি 0। দেখো আমি যদি এখানে x এর পরিবর্তে 0 বসাই আর y এর পরিবর্তে 0 বসাই, তাহলে আমার জিনিসটা কি চলে আসে? -3 > 0। বসানোর পরে আমার যে ভ্যালুটা আসবে এই জিনিসটা তোমার হইতেছে কম্পেয়ার করে দেখা লাগবে যে এই জিনিসটা সত্য কি মিথ্যা, ঠিক আছে। যদি তোমার এই জিনিসটা সত্য হয়, যদি তোমার এই জিনিসটা সত্য হয়, তাহলে আমার এই যে সরল রেখাটা আছে
এই সরলরেখার যেই পাশের বিন্দুটা আমি বসাইছি, দেখো 0 0 বিন্দুটা আমার সরলরেখার এই পাশে আছে না, তাহলে যেই পাশের বিন্দুটা আমি সরলরেখার বসাইছি ওই পাশের পুরা ক্ষেত্রটাই হচ্ছে ওই অসমতার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? আর যদি জিনিসটা মিথ্যা হয়, যদি মিথ্যা হয় তাহলে আমি যেই পাশের বিন্দুটা বসাইছি, এই যে 0 0 হচ্ছে এই পাশের বিন্দু সরলরেখার, তাহলে যেই পাশের বিন্দু বসাইছি তার বিপরীত পাশের যত ক্ষেত্র আছে সবটুকু ক্ষেত্রই হয়ে যাবে হইতেছে আমার ওই অসমতাটার লেখচিত্র। কাহিনী বুঝতে পারছো? তাহলে আমি কি করব, অসমতার লেখচিত্র আঁকার জন্য জাস্ট নরমালি আমি গ্রাফটা আঁকবো, সরলরেখার গ্রাফ আঁকবো। সরলরেখার গ্রাফ আঁকার পরে আমি হইতেছে একটা শুদ্ধি পরীক্ষার জন্য বিন্দু নিব। সাধারণত বিন্দুটা নেওয়া হয় 0,0। 0 0 বিন্দুটা নিয়ে আমি এই অসমতার এক্স আর ওয়াই এর ভ্যালুর জায়গায় বসাবো। বসানোর পরে আমার যে একটা শর্ত আসবে সেই শর্তটা যদি সত্য হয় তাহলে আমার ওই 0 0 বিন্দুটা, মানে ওই যে শুদ্ধি পরীক্ষার জন্য যে বিন্দুটা ইউজ করছি সেই বিন্দুটা আমার সরলরেখার যেই পাশে অবস্থিত সেই পাশের সকল বিন্দুই হইতেছে ওই অসমতার সমাধান। আর যদি জিনিসটা মিথ্যা হয় তাহলে আমার শুদ্ধি পরীক্ষার জন্য যে বিন্দুটা ইউজ করা হয়েছে তার বিপরীত পাশের যত বিন্দু আছে সব বিন্দু হবে ওই অসমতাটার সমাধান। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে আমি ক্লিয়ার করে দিয়ে আমি যদি আবার হইতেছে, মনে করো এই জিনিসটা মনে হয় তোলা হয়েছে, সবারই তোলা হয়েছে না? যদি তোলা না হয় তাহলে আমি তোমাকে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা একটু তুলে নাও এই জিনিসটা, ঠিক আছে? কারণ এই জিনিসটা আমি একটু মুছে দেব। সাকিব ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। মানে এটা মানে এই টপিকটা শেষ হইলে আপনি একটু ওই যে মানে প্লেনের ম্যাথটা একটু বলে দেন আর কি, স্টুডেন্টরা কোশ্চেন করতেছে ওইটা, আচ্ছা ঠিক আছে। টাইমের বিষয়টা আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আচ্ছা ভাইয়া। আচ্ছা তাহলে তোমাদের এটা মনে করি আমি তোলা হইছে, তাহলে হইতেছে আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার করে আমি হইতেছে এবার নতুন একটা শর্ত দিয়ে আমি সেম ম্যাথটাই দিব। ঠিক আছে, মনে করো আমার শর্তটা দিল x + y - 3, আগের বার ছিল গ্রেটার দেন 0, এবার আমি দিয়ে দিলাম লেস দেন 0। এই ক্ষেত্রে তাহলে আমি অসমতার গ্রাফটা কিভাবে আঁকবো? ঠিক আছে, তাহলে আমি সেম কাজটাই আবার করব। দেখো আমি হইতেছে এই যে এরকম ফার্স্টে একটা সরলরেখা আঁকবো, সেম ভাবে ওই যে সরলরেখা যেভাবে আঁকি, এখানে গ্রেটার দেন লেস দেন যেই চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলা বাদ দিয়ে আমি এই চিহ্নর জায়গায় সমান বসাবো। সমান বসায় আমি সরলরেখার যে সমাধানটা আসবে সেই সমাধানটা করে আমি সরলরেখাটা আঁকবো। এরপরে আমি ওই যে শুদ্ধি পরীক্ষার জন্য বিন্দু নিব 0,0, সেই 0 0 বিন্দুর মানটা আমি এক্স আর ওয়াই এর জায়গায় বসাবো। তাহলে এখানে যদি 0 0 বসাই তাহলে এখানে আসবে -3 লেস দেন 0। এইটা কি সত্য না মিথ্যা? 0-র মানটা অবশ্যই -3 এর চেয়ে বড়, তাহলে এই জিনিসটা কি সত্য? যদি সত্য হয় তাহলে আমার এই যে 0 0 যে পাশে মানে 0 0 বিন্দুটা যেই পাশে আছে সেই পাশের সকল বিন্দু, মানে এই যে এইভাবে দেখাই দিতে হবে তীর চিহ্ন দিয়ে যে এই পাশের সকল বিন্দুই হবে হইতেছে ওই অসমতাটার সমাধান। ঠিক আছে, খুবই ইজি জিনিস। তাহলে অসমতার গ্রাফ আমি বুঝতে পারছি। তাহলে আমি যে কোনো ধরনের অসমতার গ্রাফ যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি গ্রাফটা আঁকতে পারবো। এখন হইতেছে আমার আরেকটা জিনিস বোঝার আছে, যদি এইরকম অসমতার গ্রাফ বোঝা হয়ে থাকে তাহলে আমার আরেকটা জিনিস দেখার দরকার আছে। ঠিক আছে, এখন হইতেছে এই যে এখানেও আরেকটা জিনিস প্রকাশ করছে। ঠিক আছে, মনে করো এইটা হইতেছে সমীকরণ দেওয়া ছিল যে হইতেছে 2y - 3x - 3 লেস ইকুয়াল 0। এই অসমতা তোমাকে হইতেছে গ্রাফ আঁকতে বলছে। এইটাকে দেখো প্রকাশ করা যায় না এভাবে যে হইতেছে 2y-টা আমি এই পাশে রাখলাম, বাকি যেগুলা আছে সেটাকে আমি ওই পারে পার করে দিলাম। তাহলে এখানে লেস ইকুয়াল দিয়ে এখানে -3x আছে, ওই পারে পার করে দিলে +3x, -3টা ওই পারে পার করে দিলে +3। তাহলে আমি সেটাকে আবার প্রকাশ করতে পারি y লেস ইকুয়াল, এই যে দুইটা গুণ অবস্থা আছে ওই পারে নিয়ে যে আমি যদি ভাগ দিয়ে দেই তাহলে y লেস ইকুয়াল 3x + 3 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। তাহলে আমি এই যে মানে অসমতাটা দেওয়া ছিল সেটাকে আমি এই যে এভাবেও প্রকাশ করতে পারি। এভাবে প্রকাশ করার পর আমি কি করব, আমি অসমতা চিহ্নের জায়গায় কি ধরে নিব, সমান চিহ্ন ধরে নিব। সমান চিহ্ন ধরে নিয়ে আমি হইতেছে ছক কেটে এক্স আর ওয়াই এর মান বসাবো। মান বসায় ওই এক্স আর ওয়াই এর ভ্যালুগুলা আমি হইতেছে গ্রাফে বসায় বসায় এই যে এই লেখচিত্রটা আমি আঁকবো।
লেখচিত্র আঁকার পরে তারপরে আমি একটা হইতেছে শুদ্ধি পরীক্ষা করব। কোন বিন্দু দিয়ে? সাধারণত শুদ্ধি পরীক্ষা করা হয় আমি বলছি কোন বিন্দু দিয়ে, 0,0 বিন্দু দিয়ে। তাহলে এই 0,0 বিন্দুটা আমি হইতেছে এই অসমতাটাই বসাবো। বসায় আমার যদি সত্য হয় তাহলে ওই 0,0 বিন্দুর পাশের যত ভ্যালু আছে সবগুলা হইতেছে আমার ওই অসমতার সমাধান। আর যদি মিথ্যা হয় তাহলে তার উল্টা পাশের যতগুলা ভ্যালু আছে সবগুলা হইতেছে আমার ওই জিনিসটার সমাধান, ওই অসমতাটার সমাধান। তাহলে আমার এই যে এই গ্রাফটা থেকে আমি বুঝতেছি যে আমার যে ভ্যালুটা আসছে শুদ্ধি পরীক্ষার পরে যে শর্তটা আসছে সেই শর্তটা ছিল হচ্ছে সত্য। যেহেতু সত্য হয়েছে তাহলে এই যে এইখানে আমার হইতেছে 0,0 আছে, ওই 0,0 পাশের এই দেখো এই এরিয়াটুকু নিয়ে, পুরা এরিয়াটুকু নিয়ে আমি হইতেছে অসমতাটার সমাধান চিহ্নিত করছি। ঠিক আছে, এখন একটা জিনিস বোঝার আছে, সেই জিনিসটা হইতেছে দেখো আমার এইখানে আছে হইতেছে লেস ইকুয়াল চিহ্ন। ঠিক আছে, আমার এখানে লেস ইকুয়াল চিহ্নের জায়গায় লেস দেন চিহ্ন শুধুমাত্র থাকতে পারতো। তাহলে দেখো লেস ইকুয়ালের ক্ষেত্রেও আমার ওই পাশে যত বিন্দু আছে সবগুলা হইতেছে সমাধান হচ্ছে, আবার লেস দেনের ক্ষেত্রেও ওই পাশে যতগুলা বিন্দু ছিল সবগুলা একটু সমাধান হচ্ছে। জিনিসটা কেমন যেন হইতেছে খটকাদায়ক হয়ে যাইতেছে না, যে দুইটা জিনিস, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, দুইটা ডিফারেন্ট শর্ত প্রকাশ করতেছে কিন্তু তাদের সমাধান লেখচিত্রে আসতেছে সেম। তাহলে এই যে দুইটা জিনিসকে অবশ্যই কিছু না কিছু পার্থক্যের মাধ্যমে দেখানো লাগবে। এই পার্থক্যের মানটা আমরা কেমনে দেখাই? এই পার্থক্যটা আমরা দেখাই হইতেছে আমাদের যে এই যে সরলরেখার গ্রাফটা আছে, এই সরলরেখার গ্রাফটা ভিন্নভাবে আঁকার মাধ্যমে আমি হইতেছে পার্থক্যটা দেখাই। যদি শুধুমাত্র লেস দেন থাকে তাহলে আমি যে সরলরেখার গ্রাফটা আঁকবো সেটা আঁকবো হইতেছে ডট 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 আকারে। আর যদি লেস ইকুয়াল থাকে মানে ইকুয়াল সাইনটা যদি থাকে তাহলে আমি সরলরেখার গ্রাফটা আঁকবো পুরা একটা সোজা টান দিয়ে। ঠিক আছে, তাহলে এই যে এই দুইটা চিহ্নের মাধ্যমে আমি হইতেছে পার্থক্য করে এই জিনিসটা দেখাইতে পারি। যদি আমার লেস দেন দেওয়া থাকে শুধু বা গ্রেটার দেন দেওয়া থাকে, কোনো ইকুয়াল টিকুয়াল না দেওয়া থাকে, তাহলে আমি শুধুমাত্র ডটের মাধ্যমে সরলরেখাটা আঁকবো। এই যে এখানে যে সরলরেখাটা আঁকা আছে, যদি আমার এখানে শুধুমাত্র লেস দেন দেওয়া থাকতো তাহলে আমি এখানে শুধুমাত্র ডট দিয়ে সরলরেখাটা এঁকে ফেলতাম। যেহেতু আমার এখানে লেস ইকুয়াল দেওয়া আছে সেই জন্য আমি পুরা একটা লাইন ইউজ করে সরলরেখাটা আঁকছি এখানে। কাইন্ড যদি বোঝা হয়ে থাকে তাহলে তোমরা এই পরের জিনিসটা খুব ভালো মতন বুঝতে পারবা। দেখো এখানে নন ইনক্লুসিভ বাউন্ডারি দিয়ে কি বুঝাইছে? নন ইনক্লুসিভ বাউন্ডারি দিয়ে বোঝাইছে আমার ওয়াই এর ভ্যালুটা মানে এই যে অসমতাটা, এই অসমতাটাতে কোনো ইকুয়াল সাইন নাই, শুধুমাত্র লেস দেন বা গ্রেটার দেন আছে। যেহেতু সাইনটা নাই ইকুয়াল তাহলে আমি এই যে সরলরেখাটা, এই সরলরেখাটাকে ডট ডট দিয়ে প্রকাশ করছি। আর এইখানে দেখো ইকুয়াল সাইনটা আছে, ইকুয়াল সাইনটা দিয়ে আমার ইনক্লুসিভ বাউন্ডারি প্রকাশ করে, মানে এই লাইনটা সহ হচ্ছে ওই অসমতার সবগুলা সমাধান হবে। তার মানে আমি ওই লাইনটাকে টানা প্রকাশ করার মাধ্যমে আমি হইতেছে এই অসমতার লেখচিত্রটা আঁকছি। ঠিক আছে, নন ইনক্লুসিভ বাউন্ডারি মানে হচ্ছে আমার যে অসমতার লেখচিত্রটা হবে ওই লেখচিত্রে আমার সরলরেখার উপরের যতগুলা বিন্দু থাকবে সেই বিন্দুগুলাকে আমি এই অসমতার সমাধানের মধ্যে ধরতে পারবো না। আর ইনক্লুসিভ বাউন্ডারি মানে হচ্ছে আমার ওই সরলরেখার উপরে যতগুলা বিন্দু থাকবে ওই বিন্দুগুলা সহ এই পাশের সব বিন্দু আমি ওই অসমতার সমাধান হিসেবে ধরতে পারবো। আশা করি তাহলে বুঝতে পারছো তাহলে কিভাবে মানে অসমতার গ্রাফটা আঁকা লাগবে। তাহলে সবার হয়তো বা বোঝা হয়ে গেছে। তাহলে হইতেছে অনেকগুলা উদাহরণ আছে। দেখো এখানে তোমার বললো y গ্রেটার দেন x-2, ঠিক আছে, এইটার আমার হইতেছে অসমতার গ্রাফ আঁকতে বলি। তাহলে কি করব? গ্রেটার দেন যেখানে সাইন আছে সেখানে আমি আগে ফার্স্টে ইকুয়াল বসাবো, ইকুয়াল বসা y = x-2 সরলরেখাতে পরিণত করব। সরলরেখা পরিণত করার পর সেটাকে কি করব, সেটা থেকে আমি একটা ছক আঁকবো। ছক আঁকে যেখানে হইতেছে আমি x আর y এর মানটা বসাবো। x এর ভ্যালু এখানে আমি বিভিন্ন x এর ভ্যালু বসাবো। বিভিন্ন x এর ভ্যালুর জন্য আমি এখানে বিভিন্ন ধরনের y এর মান পাবো। আমি এখানে করে দেখাচ্ছি না, তোমরা অলরেডি বুঝছো, তোমরা এখন এগুলা নিজে সলভ করবে, আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখানে x এর অনেকগুলো ভ্যালুর জন্য y এর অনেকগুলো ভ্যালু পাবো। সেই সবগুলা ভ্যালু জোড়া জোড়া আকারে আমি হইতেছে লেখচিত্রে বসাবো। লেখচিত্রে বসায় আমি হইতেছে এই যে একটা সরলরেখার ইকুয়েশন পাবো। সরলরেখার ইকুয়েশন পাওয়ার পর তারপরে আমি এই যে অসমতাটার মধ্যে আমি হচ্ছে শুদ্ধি পরীক্ষা করব। কোন বিন্দু দিয়ে? সাধারণত
0 0 বিন্দু দিয়ে। আমি বলছি সাধারণত 0 0 বিন্দু দিয়ে। এর মানে এই না যে 0 0 বিন্দুই বসাইতে হবে, যেটার উদাহরণ আমি একটু পরে দেখাবো, ঠিক আছে? সাধারণত 0 0 বিন্দু দিয়ে শুদ্ধি পরীক্ষা করব। এখানে y আর x এর বদলে 0 বসাবো। যদি সত্য হয় তাহলে ওই 0 0 বিন্দুটা যেই পাশে অবস্থিত সরলরেখার সেই পাশের সব বিন্দু আমার হইতেছে ওই অসমতার সমাধান হবে। যদি মিথ্যা হয় তাহলে তার উল্টা পাশের যত বিন্দু আছে তাহলে ওই সব বিন্দু হইতেছে ওই অসমতাটার সমাধান হবে। আর আমি যদি গ্রেটার ইকুয়াল বা লেস ইকুয়াল না থাকে, শুধুমাত্র গ্রেটার দেন বা লেস দেন থাকে, তাহলে আমি এই যে আমার সরলরেখার যে গ্রাফটা আছে সেই সরলরেখার গ্রাফটা ডটের মাধ্যমে প্রকাশ করব। আর এইখানে দেখো আমার এখানে এই যে এই সমীকরণটাতে y গ্রেটার লেস ইকুয়াল টু x প্লাস 2 দেওয়া আছে। তাহলে লেস ইকুয়াল যেহেতু দেওয়া আছে তাহলে আমি এই যে এই অসমতার গ্রাফ আঁকার জন্য যখন আমি সরলরেখার ইকুয়েশনটা আঁকবো তখন আমি হইতেছে ডট ডট না দিয়ে একটা প্লেন লাইনের মাধ্যমে সরলরেখার ইকুয়েশনটা আঁকবো। এরপরে আমি হইতেছে অসমতাটাকে প্রকাশ করব। বোঝা গেছে? এই জিনিসগুলো তাহলে এখন খুব ইজি, এখন তোমরা তাহলে নিজেরাই সলভ করতে পারবা। আরো কিছু উদাহরণ দেখা যাক, ঠিক আছে? মনে করো তোমার এই উদাহরণটা দিল যে x - y গ্রেটার দেন -10, ঠিক আছে? বলছে x - y গ্রেটার দেন -10, তাহলে কি করতে হবে? ফার্স্টে আমার এই যে x - y গ্রেটার দেন এর জায়গায় ইকুয়াল টু -10 ধরতে হবে। সেখান থেকে আমি y ইকুয়াল টু কি লিখবো? আমি দেখো -y টা যদি ওই পারে পার করে দেই তাহলে আমার এখানে প্লাস y আসবে। আর এখানে -10টা যদি এই পারে পার করে দেই তাহলে আমার x এর সাথে 10টা যোগ হয়ে যাবে। তাহলে আমি এটাকে লিখতে পারি y ইকুয়াল টু x প্লাস 10 আকারে। লেখার পরে তারপরে আমি কি করব? তারপরে আমি হইতেছে আবার ওইরকম গ্রাফ আঁকবো। গ্রাফ এঁকে x এর ভ্যালু বসাবো। x এর কয়েকটা ভ্যালুর জন্য, মনে করো এখানে x এর ভ্যালু আমি বসাইলাম 0, তাহলে y এর ভ্যালু পেলাম 10। x এর ভ্যালু বসাইলাম 1, y এর ভ্যালু পেলাম 11। x এর ভ্যালু বসাইলাম 2, y এর ভ্যালু পেলাম 12। তাহলে এখানে আমি গ্রাফে চলে যাব, ঠিক আছে? x অক্ষ আর y অক্ষ বরাবর মানগুলা বসাবো। মানগুলা বসায় আমি হইতেছে এই যে এই সরলরেখাটা যেটা আছে এই সরলরেখাটা আমি পাবো। সরলরেখাটা, হ্যাঁ ভাই বলো। আচ্ছা, মানে ওদের অনেকেই কোশ্চেন করতেছে যে যদি স্ট্রেট লাইনটা মূল বিন্দু দিয়ে যায় তাহলে আমরা তখন কি করব? ওটাই আমি দেখাবো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ একটু ধৈর্য ধরতে বললে আমি দেখাচ্ছি। ওটাই বলছি, আমি বলছি ওই জন্য যে হইতেছে সাধারণত আমরা 0 0 বিন্দু দিয়ে ট্রাই করি শুদ্ধি পরীক্ষাটা, কিন্তু এটার ব্যতিক্রম হইতে পারে। ব্যতিক্রমটা আমি একটু পরে আসতেছি, দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ওই যে ফার্স্ট আবার সরলরেখা আঁকবো। সরলরেখা আঁকে এরপরে শুদ্ধি পরীক্ষা করব 0 0 বিন্দু নিয়ে। এই যে এইখানে আমার যে অসমতাটা আছে এই অসমতাটাই বসাবো। সত্য হইলে ওই পাশের যত বিন্দু, মিথ্যা হইলে তার বিপরীত পাশের যত বিন্দু সব নিয়ে। আর গ্রেটার দেন লেস দেন থাকলে হইতেছে ডট ডট দিয়ে হইতেছে সরলরেখার গ্রাফটা। আর গ্রেটার দেন লেস মানে গ্রেটার ইকুয়াল আর লেস ইকুয়াল যদি থাকে তাহলে হইতেছে ডট ছাড়া প্লেন একটা সরলরেখা পাওয়া যাবে, ঠিক আছে? এটা গেল। এখন হইতেছে তোমাদের যে কোশ্চেন সেই কোশ্চেনটা, যদি তোমাদের কোন একটা গ্রাফ 0 0 দিয়ে যায় তাহলে আমরা কি করব, ঠিক আছে? এখন দেখো এই যে এই গ্রাফটা দেওয়া আছে, এই যে মানে অসমতাটা দেওয়া আছে কি y গ্রেটার ইকুয়াল 2x। সেম নিয়মে সব কাজ করব, ঠিক আছে? এই যে অসমতাটাকে ফার্স্টে আমি সমান চিহ্নের মাধ্যমে একটা সমীকরণে প্রকাশ করব। সমান চিহ্নের সমীকরণে প্রকাশ করার পরে তারপরে হইতেছে আমি মান বসাবো। এখানে আমি x এর ভ্যালু বসাবো, x এর ভ্যালুর জন্য y এর ভ্যালু পাবো। x এর ভ্যালু যদি এখানে আমি 0 বসাই তাহলে y এর ভ্যালু পাইতেছি 0, x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু 2, x এর ভ্যালু 2 বসালে y এর ভ্যালু 4। তাহলে আমি এই যে মেইন হইতেছে তোমার গ্রাফে চলে আসছি। তাহলে এইখানে হইতেছে আমার 0 0, যেটা হইতেছে আমার তিনটা বিন্দুর মধ্যে একটা। এইখানে কোথাও একটা হবে আমার হইতেছে মনে করো 1 2, আর এইখানে হইতেছে আমার কোথাও একটা হবে হইতেছে 2 4। তাহলে এটা হইতেছে আমার 1 2, এটা হইতেছে আমার 2 4, ঠিক আছে? তাহলে দেখো এই যে সরল রেখাটা আছে এই সরল রেখাটা দেখো 0 0 বিন্দু দিয়ে গেছে, মূল বিন্দু দিয়ে গেছে। তাহলে এরকম মূল বিন্দু দিয়ে যদি আমার সরল রেখা যায় তাইলে আমি শুদ্ধি পরীক্ষা কেমনে করব, কোন বিন্দু দিয়ে করব, এরকম একটা কোশ্চেন খুব সহজেই হইতেছে আমার মাথায় চলে আসে। এখন আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম যে আমার এইখানে যে কোনো অসমতা বা যে কোনো সমীকরণের ক্ষেত্রে আমার যে y আর x এর ভ্যালুটা আছে, এই y আর x টা হইতেছে আমার চলক। আর চলকের বৈশিষ্ট্য হইতেছে চলকের পরিবর্তে আমি
যে কোনো মানটা বসাইতে পারি, যে কোনো মান দিয়ে আমি ওই চলকগুলাকে পরীক্ষা করতে পারি। ঠিক আছে, চলকের পরিবর্তে আমি যে কোনো মান বসাইতে পারি, বসায় আমি চলকগুলাকে পরীক্ষা করতে পারি। তাহলে আমি কি করব, তাহলে আমি এখানে যেহেতু 0 0 বিন্দু দিয়ে আমার গ্রাফটা যাচ্ছে, তাহলে আমি এইখানে এই অসমতায় আর এই 0 0 বিন্দুটা বসাবো না। না বসায় আমি এর আশেপাশের কাছাকাছি যে কোনো একটা বিন্দু ধরে নিব। ঠিক আছে, আশেপাশের কাছাকাছি যে কোনো একটা বিন্দু ধরে নিব। সেটা হইতে পারে সরলরেখার এই পাশেও থাকতে পারে, আবার হইতে পারে সরলরেখার এই পাশেও থাকতে পারে। মনে করো আমি হইতেছে এইখানে একটা বিন্দু ধরে নিলাম, এই বিন্দুটা মনে করো যে বিন্দুটার স্থানাঙ্ক হইতেছে 1,0, যেটা হইতেছে সরলরেখার এই পাশে অবস্থিত, সেইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। ঠিক আছে, আমি এমন কোন একটা বিন্দু ধরে নিব যেইটার অবস্থান আমি সরলরেখাটার কোন পাশে সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তাহলে আমি এখানে 1 0 যে বিন্দুটা আছে সেটা আমি বলতে পারতেছি যে ওইটা গ্যারান্টি দিয়ে সরলরেখার এই পাশটাতে অবস্থান করতেছে। এরপরে ওই যে 1 0 বিন্দুটা, ওই 1 0 বিন্দুটাকে নিয়ে যায় এইখানে শুদ্ধি পরীক্ষা করব। তাহলে দেখো এখানে এক্স এর বদলে বসবে 1 আর ওয়াই এর বদলে বসবে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখানে যদি এক্স এর পরিবর্তে 1 বসাই তাহলে 2 1 কে হয়ে যাবে 2, আর ওয়াই এর পরিবর্তে বসবে হইতেছে 0। তাহলে আমার এখানে শর্তটা চলে আসে 0 গ্রেটার ইকুয়াল 2। আচ্ছা দেখো 0 কি কখনো 2 এর সমান বা 2 এর চেয়ে বড় হইতে পারে? পারে না। তাহলে এই যে পাইছি আমি শর্তটা, সেটা অবশ্যই মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে এই যে কি কোন বিন্দুটা দিয়ে আমি শুদ্ধি পরীক্ষা করছিলাম, এই যে 1 0 বিন্দুটা দিয়ে আমি শুদ্ধি পরীক্ষা করছিলাম, তাহলে ওই 1 0 বিন্দুটার ভিত্তিতে হইতেছে আমার অসমতাটা মিথ্যা। তাহলে ওই 1 0 বিন্দুটা সরলরেখার যে পাশে অবস্থিত তার বিপরীত পাশের সব বিন্দুই হইতেছে আমার হয়ে যাবে ওই অসমতাটার সমাধান। আর যদি আমার 1 0 বিন্দু বসায় আমি অসমতাটাকে সত্য পাইতাম, তাহলে সত্য পাইলে আমার 1 0 বিন্দুটা যে পাশে অবস্থিত সেই বিন্দুটা আমি বসায় আমি হইতেছে অসমতাটার হইতেছে লেখচিত্রটা আঁকতে পারতাম। কাহিনী বুঝতে পারছো? তাইলে আমি আমার যে সবসময় 0 0 বিন্দু বসানো লাগবে এরকম কোনো কথা নাই। কারণ কি? কারণ হইতেছে এক্স আর ওয়াই চলক, চলকের মানকে আমি যে কোনো ভ্যালু মাধ্যমে আমি হইতেছে পরীক্ষা করতে পারি। জাস্ট জিনিসটা মাথায় রাখা লাগবে কি, যে আমার যে ভ্যালুটা দিয়ে আমি শুদ্ধি পরীক্ষা করব সেই ভ্যালুটা অবশ্যই আমার জানতে হবে এই সরলরেখাটার কোন পাশে অবস্থিত। তোমার যদি তুমি মনে করো যদি জানো যে আমার যে 100,100 বিন্দুটা, এই 100,100 বিন্দুটা সরলরেখার এই পাশে অবস্থিত, তুমি যদি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারো তাহলে তুমি 100,100 বিন্দু বসাও তুমি হইতেছে এই শুদ্ধি পরীক্ষাটা করতে পারো। তোমার এই যে সত্য মিথ্যার কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য, আমার অঙ্ক করার সুবিধার জন্য আমরা হইতেছে সাধারণত শুদ্ধি পরীক্ষা 0 0 বসাই। যদি 0 0 না বসাইতে পারি তাহলে তার কাছাকাছি খুব মান বসাই। বুঝতে গেছে? তাহলে কনফিউশন কি ক্লিয়ার হয়েছে এখন? আশা করা যায় ক্লিয়ার হয়েছে। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হইতেছে এইটা মনে হয় তোমাদের ফাইনাল গ্রাফ। ঠিক আছে, এখানে কি বলছে 3x - 2y লেস ইকুয়াল 12। ঠিক আছে, তাহলে এখানে 3x - 2y লেস ইকুয়াল 12। তাহলে এটাকে আমি কি করব, আবার 3x - 2y লেস ইকুয়াল যেখানে আছে সেখানে আবার আমি সমান দিয়ে নিব, সমান নিয়ে 12 বসাবো। বসানোর পরে এখানে আমি y এর ভ্যালুটা আলাদা করে নির্ণয় করব। ঠিক আছে, দেখো এখানে -2y টা যদি ওই পারে পার করি তাহলে হয়ে যাবে আমার +2y, আর এখানে +12 টা যদি আমি এই পারে নিয়ে আসি তাহলে হয়ে যাবে সেটা হচ্ছে -12। তাহলে আমি লিখতে পারি 2y = 3x - 12। তাহলে y = আমি পাওয়া যাই 3x - 12 / 2। এই যে আমি হইতেছে একটা y এর মানে x এর ভ্যালুটাকে y এর মাধ্যমে প্রকাশ করছি, যেখানে x আমার স্বাধীন চলক, y আমার অধীন চলক। এখান থেকে আমি আবার এরকম করে ছক আঁকবো, ছক আঁকে আমি হইতেছে এখানে x এর ভ্যালু বসাবো, বসায় y এর ভ্যালু পাবো। এই ভ্যালুগুলাকে নিয়ে যায় আমি হইতেছে সরলরেখার গ্রাফটা আঁকবো। গ্রাফ আঁকার পরে এরপরে হইতেছে যদি আমার 0 0 বিন্দু দিয়ে শুদ্ধি পরীক্ষাটা করা যায় তাহলে আমি এই যে অসমতাটা আছে এই অসমতাটাতে 0 0 বিন্দু বসাবো। যদি সত্য হয় তাহলে 0 0 বিন্দুর পাশের যত বিন্দু আছে সব হইতেছে আমার সমাধান, আর যদি মিথ্যা হয় তাহলে এই পাশের যত বিন্দু আছে সব হইতেছে আমার সমাধান। আর যেহেতু আমার এখানে
লেস ইকুয়াল আছে, তাহলে আমার এই যে সরলরেখার যে গ্রাফটা হবে সেই গ্রাফটা অবশ্যই ডট ছাড়া একটা প্লেন লাইন দিয়ে আমার প্রকাশ করতে হবে। আশা করি বোঝা গেছে। তাহলে হইতেছে আমার 6.3 এর 6.3 এর যত আমার ম্যাথ আছে, তাহলে আমি যত আমার গ্রাফের ম্যাথ আছে সব গ্রাফের ম্যাথগুলো আমি খুব ইজিলি সলভ করে ফেলাইতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ক্লাসের ম্যাথ মোটামুটি এই পর্যন্তই। আর হইতেছে তোমাদের একটা সমস্যা আছে, তোমরা বলছিলা মনে হয় তোমাদের ওই প্লেনের যে ম্যাথটা আছে সেই প্লেনের ম্যাথটাতে তোমাদের সমস্যা হচ্ছে, ওটাকে আমি আরেকবার বুঝাই দিচ্ছি, ঠিক আছে? দেখো আমি এখানে যদি ধরে নেই যে প্লেনটা সর্বাধিক 300 মিটার 1 সেকেন্ডে না যায়, শুধুমাত্র 300 মিটারই 1 সেকেন্ডে যাইতে পারে, তাহলে হইতেছে প্লেনটার 15 কিলোমিটার যাইতে ঠিক 50 সেকেন্ড লাগবে। এখন আমার বলছে সর্বাধিক প্লেনটা 300 মিটার যাইতে পারে, সর্বাধিক যেহেতু 300 মিটার যাইতে পারে তাহলে প্লেনটা 300 মিটারের কমও যাইতে পারে, 300 মিটারের কমও যাইতে পারে, মানে হইতেছে আমার প্রতি সেকেন্ডে যে দূরত্ব সেটা 300 মিটারের কমও হইতে পারে। মনে করো আমার যদি প্রতি সেকেন্ডে প্লেনটা 200 মিটার পর্যন্ত অতিক্রম করে, ঠিক আছে, তাহলে আমার ওই 15,000 মিটার যাইতে আমার ওই প্লেনটার কত টাইম লাগবে? এই যে 15,000-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ওই যে 75 সেকেন্ড মনে হয় লাগবে, না 75.5 সেকেন্ড লাগবে। তাহলে দেখো এই মানটা কি আমার 50 সেকেন্ডের চেয়ে বড় না ছোট? বড় মান। তাহলে আমি দেখতেছি আমার 300 মিটার প্রতি সেকেন্ডে 300 মিটারের চেয়ে যদি একটুও যদি কম দূরত্ব অতিক্রম করে 1 সেকেন্ডে, সেখানে আমি ধরছি 200 মিটার যদি অতিক্রম করে 1 সেকেন্ডে, তাহলে আমার টি এর যে ভ্যালুটা সেটা 50-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমার টি এর ভ্যালুটা 50-এর সমান হইতে পারে আর না হয় 50-এর চেয়ে বড় হইতে পারে, ওই জন্য আমি লিখছি টি গ্রেটার ইকুয়াল 50। এখন তাহলে বোঝা গেছে জিনিসটা, বোঝা যাওয়ার কথা। তাইলে হইতেছে আজকের ক্লাস এই পর্যন্তই। আর অসমতার যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো তোমরা মোবাইলে অ্যাপের মাধ্যমে বা হইতেছে কোনো ওয়েবসাইটে যায় গ্রাফগুলা ইনপুট দিয়ে তোমরা গ্রাফগুলা ডাইরেক্ট দেখতে পারো। সেই গ্রাফগুলা কোথায় আমরা দেখতে পারবো সেই গ্রাফগুলার হইতেছে কিছু লিংক দেওয়া আছে, তোমরা লিংকগুলো ট্রাই করতে পারো। যদি তোমাদের যদি কমপ্লিকেটেড মনে হয় তাহলে আর ট্রাই করার দরকার নাই, এটা মানে তোমাদের মানে পড়াশোনার মধ্যেকার কিছু না, তোমাদের হইতেছে জাস্ট ইন্টারেস্টটা ধরে রাখা জন্য তোমার এটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ যারা সাথে ছিলা। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। সাদ্দাম ভাইয়া, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ওই বলো। যে মানে ওই যে আপনার মূল বিন্দু যে মানে ওরা বলতেছে যে মূল বিন্দু দিয়ে যদি গ্রাফটা যায় তাহলে হচ্ছে এই অন্য যে কোনো মান প্লাস বা মাইনাস এই মানটা নেওয়া যাবে কিনা, এটা একটু বললে ভালো হইতো। অন্য যে কোনো মান বলতে কি বুঝাইছে? আচ্ছা ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করলে মনে হয় ভালো হয়, একটু আমি আচ্ছা একটু বলে করো দিচ্ছি আর কি। স্ক্রিন শেয়ার করো আচ্ছা সমস্যা সলভ করার জন্য। আচ্ছা, গ্রাফটা কি দেখা যাচ্ছে, মানে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, মানে অনেকেই তোমরা কোশ্চেন করছো যদি এরকম হয় যে সাপোজ এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, দেন একটি সরল রেখা যদি মূল বিন্দু দিয়ে যায় অর্থাৎ এই 0 0 বিন্দু দিয়ে যায়, দ্যাট মিন্স সাপোজ এই একটি সরল রেখা, যে সরল রেখাটা হচ্ছে 0 0 বিন্দুগামী, তখন তোমরা কোন ভ্যালুগুলা বসায়া সত্য বা মিথ্যা বের করবা। সো সাপোজ তুমি খেয়াল করে দেখো এই যে এই সাইডে অর্থাৎ এই এরিয়ার তুমি যেই কোনো বিন্দু এখানে বসাতে পারবে, অর্থাৎ সাপোজ এখানে হচ্ছে তোমার 1,0 বসাইতে পারো, এখানে 2,0 বসাইতে পারো, অর্থাৎ সাপোজ এখানে আছে -2,-3 বসাইতে পারো। আবার তোমার এই সাইডের অর্থাৎ এই সরল রেখার এই সাইডের তুমি যে কোনো বিন্দু এখানে কি করতে পারবা, ইচ্ছা করলে বসাইতে পারবা। যেমন হচ্ছে ধর সাপোজ এটা এখানে আছে -1,0 বসাইতে পারবা, -2,0 বসাইতে পারবা, অর্থাৎ সাপোজ এখানে ধরো সাপোজ আছে -2,3 বসাইতে পারবা, অর্থাৎ তোমার ইচ্ছা মতো যে কোনো ভ্যালু তুমি এখানে বসাতে পারবা। এখন অনেকে কোশ্চেন করছে যে ভাইয়া মানে যদি মূল বিন্দু দিয়ে না হয় তাহলে আমরা 0 0 কেন ধরি? ভাইয়া 0 0 ধরার উদ্দেশ্য হচ্ছে আমাদের সৎ, সেটি হচ্ছে যে আমরা যদি 0 0 ধরি তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক বেশি ইজি হচ্ছে। সো আমরা আশা করি বুঝতে পারলাম যে আমরা হচ্ছে শুধু 0 0 না,
0 বসানোর উদ্দেশ্য হচ্ছে একটা নিনজা টেকনিক, যে খুব ইজিলি যেন আমরা ক্যালকুলেশনটা করতে পারি। মানে আদারওয়াইজ তোমরা যে কোনো ভ্যালু এখানে কি করতে পারবা, বসাতে পারবা। আশা করি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা পরিচয় দিয়ে শেষ করে দেই। আচ্ছা, ফাইন, ক্যামেরা অন করো। আচ্ছা, ক্যামেরা অন করবো? হ্যাঁ আচ্ছা করো। ভাই একটু। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমার নাম হচ্ছে সাদমান সাকিব। আমি হচ্ছে এতক্ষণ তোমাদের লেকচারের দায়িত্বে ছিলাম। তো আমি হইতেছে এইচএসসি 18 ব্যাচ। তো আমার হইতেছে এইচএসসি পরীক্ষা হইতেছে 18 ব্যাচে, মানে 2018 সালে। আর টাইম, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আচ্ছা পরিচয় দাও তোমার। আমি এবার বুয়েটে, আমার ব্যাচ হচ্ছে 18, এবং হচ্ছে আমি হচ্ছে এমএমই ডিপার্টমেন্টে, অর্থাৎ ম্যাটেরিয়ালস এন্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। এরপর হইতেছে যদি উদ্বাসে ভাইয়ারা কিছু বলে তাহলে হইতেছে ভাইয়াদের কাছে। ভাইয়া আছেন কেউ? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, বলে দেন কিছু বলা লাগলে। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, তোমাদের হচ্ছে কিছু বলা নাই, যেহেতু ভাইয়া ক্লাস নিছে, আর নেক্সট ক্লাসে তো তোমাদের হচ্ছে দেখা হচ্ছে, জাস্ট হচ্ছে তোমাদের আজকের ক্লাস সম্পর্কে বা হচ্ছে একটা পোল আছে, জাস্ট পোলটা আনসার করো, এর মধ্যে তাহলে আমরা শেষ করে দিব আর কি ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, তার মাঝে হচ্ছে একটা কথা মনে হয় যে তোমরা হচ্ছে উদ্ভাসের স্লাইড বা হচ্ছে ক্লাস রুট সম্পর্কে জানতে চাচ্ছ। তো এটা হচ্ছে ভাইয়ারা তো বলছে, বা আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা উদ্ভাসের ওয়েবসাইটে গিয়ে স্টাডি ম্যাটেরিয়ালস একটা অপশন আছে, সেখানে গেলে তোমরা সবকিছু পারবা, এবং কি ক্লাস রুটিনটাও দেওয়া আছে। উদ্ভাসের ওয়েবসাইট ভিজিট করতে হবে সবকিছু জানার জন্য, ঠিক আছে? আজকের ক্লাসের এই যে স্লাইডটা আছে ভাইয়ার যেটা পড়েছে, এটা হচ্ছে আজকে হবে না, অথচ কালকের মধ্যে তোমরা এটা আপলোড হয়ে যাবে, সেখান থেকে নিতে পারবা। আচ্ছা, আমার পোলটা হচ্ছে 100% ভোট হয়ে গেছে, আমি এখন এটা ইন করে দিচ্ছি ভাই। ঠিক আছে ভাই, আর ভালো থাকো, ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে, মোহন ভাই, জি ভাইয়া। মোহন ভাই, হ্যাঁ অফ হ্যাঁ, করে দেন তাহলে। ওকে, আল্লাহ হাফেজ।